ইমতিয়াজ ইলাহি ভাইয়া, আপনি ২০০০ সালে একজন কমান্ডো, আপনি প্যারাজাম্প করলেন এবং আপনি আরেকটা প্যারাশুট সহ দুইজন মিলে মাটিতে পড়ে গেলেন। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইয়োর ক্যারিয়ার। যেখানে আমরা কল্পনা করতে পারতেছি না একটা মানুষ এরকম আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, তার ব্যাকবোন ভেঙে যাচ্ছে, সে আবার ফেরত আসতেছে, নট অনলি রেগুলার লাইফে আসতেছে, সে আয়রনম্যান হচ্ছে। আর্মি থেকে আপনাকে বের হয়ে আসতে হইলো, আপনার ক্যারিয়ার শেষ, আপনি আর বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেন না। সেই মানুষটা 50+ এজ, কিছুদিন আগে আপনি আয়রনম্যান কম্পিটিশন কম্পিট করলেন, আপনি হিমালয়ের ম্যারা পিকে হাইক করলেন, ইউ আর ডুইং অ্যামেজিং স্টাফস, কুড ইউ শেয়ার? It was wild. It was wild. সারা রাত হেঁটে সূর্য ওঠার আগে হাইড আউটে পৌঁছাইতে হয়। দিনের বেলা ইউ ক্যানট মুভ, হ্যাঁ, কারণ এনিমি দেখে ফেলবে। খাওয়া নাই, তো খাওয়া কি তখন ওই যে সাপ ব্যাং তখন খেতে হয় আর কি। হ্যাঁ, অবশ্যই, মানে ইউ হ্যাভ টু সার্ভাইভ, ইউ নিড প্রোটিন ইন ইউর বডি। হ্যাঁ, হাউ ডিড ইট টেস্ট? ইট টেস্ট গ্রেট। মানে আমার মনে হয় যে মানে অমৃত। হ্যাঁ, I was the first Bangladeshi to be in the Norseman and finish a Norseman race. This is It was amazing. an accident. I slipped on ice. I fell. I dislocated my right shoulder. ডান শোল্ডারটা খুলে চলে আসছে বাইরে, ভিতর থেকে যাওয়ার মধ্যে আবার খুলে গেছে হাতটা ওইখান থেকে। আবার টানাটানি করে আর তো এবার ঢুকে না। তো যাই হোক, এইভাবে বলতেছেন আপনি ব্যথা পান? না, it was in serious pain, man. মানে আলহামদুলিল্লাহ, হোপফুলি আজকের এই এপিসোডটা অনেক অনেক মানুষকে ইন্সপায়ার করবে। যে ইউথরা পার্টিকুলারলি ভাইয়া ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা মনে করতেছে যে সবকিছু লস্ট। আই বিলিভ তারা ওই বিশ্বাসটা ফেরত পাবে যে নোপ, এন্ডিং এখনো আসে নাই, ইটস নেভার টু লেট Yeah. এট দ্য এজ অফ 50। ইউ আন্ডারস্ট্যান্ড নাও না? ওই দিনগুলো কি হয়েছিল যখন আপনি উপর থেকে পড়ছিলেন এন্ড আবার ফেরত আসা? হাউ ডিড ইট হ্যাপেন? অনেকদিন আগের কথা, এখন 2026 সাল চলে আসছে। ইটস লাইক 26 ইয়ার্স ব্যাক। বাট আমার কাছে এখনো দিনটা ঠিক গতকালকের মতোই ফ্রেশ। হ্যাঁ, দ্য মেমোরিজ আর সো ফ্রেশ। হ্যাঁ, কারণ ওইটা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, যেটার জন্য আমি নিজেও কোনোদিন প্রস্তুত ছিলাম না যেভাবে মোড় ঘুরবে। কি হয়েছিল ভাই ওই দিন? সো আমি তখন আমি 2000 সালে তখন আমি একটা জাম্প মাস্টার বলে একটা ট্রেনিং হয় আর্মিতে, এটা প্যারাশুটিংয়ের একটা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং, সেইটার একটা প্রশিক্ষণ নিচ্ছিলাম। ওকে। সো আমাদের গ্রাউন্ড ট্রেনিং হয়ে গেছে, সব হয়ে গেছে। লাস্টে শুধু জাম্প ট্রেনিং যেটা হয় ওটা চলছে যশোরে তখন আমরা। তো এর আগের কয়েকদিন খুব বৃষ্টি ছিল, আমাদের জাম্প হয় নাই। সো আমরা প্রায় 40 প্যারাট্রুপার, সবাই খুব উস্কুস যে আজকে হলো না। প্রতিদিন আমরা প্যারাশুট প্যাক করি, ওয়েদার খারাপ, জাম্প হয় না। হ্যাঁ, তো আমাদের প্রায় 40-40টার মতো জাম্প হওয়ার কথা ছিল, আমাদের প্রায় অলমোস্ট 35টা জাম্প হয়ে গেছে, লাস্ট 5টা জাম্প বাকি আছে। ওকে। মানে কোর্সও শেষের দিকে চলে আসছে, আমরা দেখছি শেষ করব, বাড়ি যাব, ছুটি থাকবে কয়েকদিন। হ্যাঁ, অনেক রকম এক্সপেকটেশন, এক্সাইটমেন্ট। সো যাই হোক, 2 দিন পরে বৃষ্টির কারণে জাম্প হয়নি। আমরা জাম্প ওই দিন আমাদের 2টা জাম্প, পরপর 2টা জাম্প হওয়ার কথা। তো সকালবেলা সবাই প্যারাশুট পরে প্লেনে উঠে গেছি। প্লেনে প্যারাশুট আমার তখন প্রায় 40টার, এর আগে আমার বেশ কয়েকটা জাম্প করা ছিল, তো আমার প্রায় 40টার কাছাকাছি চলে আসছি জাম্প। তো আমিও খুবই এক্সাইটেড। বাট যেটা হয় যে আপনি যতগুলোই জাম্প করেন না কেন, প্রতিটা জাম্পের এক্সাইটমেন্টটা প্রথম জাম্পের মতোই হয়। হ্যাঁ, পেটের মধ্যে একটু প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, বাটারফ্লাই, হ্যাঁ, একটু অ্যাড্রিনাল রাশ, ইউ ক্যান ফিল ইট ইন ইউর ব্লাড। সো বসে আছি আমরা, প্রায় তখন এয়ারক্রাফট প্রায় 1500 মিটার উচ্চতায় পৌঁছে গেছে। হ্যাঁ, সো প্লেনের মধ্যে সবাই চুপচাপ, বুঝে একটু নার্ভাসনেস সবার মধ্যে, সবাই এক্সপিরিয়েন্স জাম্পার, বা সবার মধ্যে হালকা একটু নার্ভাসনেস। আমাদের জাম্প মাস্টার সে একটু সবাইকে চিয়ার আপ করার চেষ্টা করছে একটু পর পরে। তো আমি ঘড়ি দেখছি যে ঠিক 9টার সময় জাম্পটা হওয়ার কথা, ড্রপ জোনের কাছাকাছি চলে আসছে। তো পিছনে একটা ডোর থাকে, র্যাম্প ডোর বলি আমরা, র্যাম্প ডোরটা বন্ধ। তো র্যাম্প ডোর যখন খুলে গেল তখন বুঝলাম যে ওকে, টাইম হ্যাজ অ্যারাইভড। হ্যাঁ, তো র্যাম্প ডোর খুলে গেল, পাশে একটা 2টা লাইট থাকে, একটা গ্রিন অ্যান্ড রেড। তো গ্রিন ইজ ফর গ্রিন লাইট মানে ইজ ফর গো, অ্যান্ড রেড ইজ দ্যাট ইউ আর গেট রেডি ফর ইট। হ্যাঁ, তো রেড লাইট ওয়াজ গ্লোয়িং। সো আমরা উঠে দাঁড়ায় সবাই প্যারাশুট চেক করে রেডি ফর জাম্প, অ্যান্ড দেন আই ওয়াজ দি ফার্স্ট জাম্পার, আমি প্রথম জাম্পার ওই দিনের। সো আমি একদম সামনে দাঁড়ানো, আমার পিছে 10 জন আছে, তো প্রতিবার 10 জন করে জাম্প করে আর কি। হ্যাঁ, এভাবে আমরা ওইটাকে বলি স্টিক। হ্যাঁ, তো স্টিক 1 নাম্বার 1 জাম্পার ওই দিন আমি।
সো রাইট অ্যাট 9 আমরা ড্রপ জোনের উপরে রেড লাইটটা গ্রিন হয়ে গেল, আর জাম্প মাস্টার যে অনবোর্ড জাম্প আছে হলো গো, দেন আই ওয়েন্ট আউট অফ দ্য এয়ারক্রাফট। মানে বের হওয়ার সাথে সাথে তো লাইক এয়ারক্রাফট ইজ ফ্লাইং লাইক 300 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে, জাম্প আউট অফ সামথিং যেটা 300 কিলোমিটার স্পিডে যাচ্ছে। মানে আপনি তখন ওই বাতাসে যে একটা ধাক্কা খাবেন, হ্যাঁ, এবং যে মাটিতে মানে পড়ছেন উপর থেকে, দেন দ্যাট সেন্স অফ, হ্যাঁ, যে আপনি পড়ছেন, এই it's undescribable যে কিভাবে how it feels for a jumper to fall out of the aircraft. But যাই হোক, আমার 4 সেকেন্ড পরে প্যারাশুট খুলে গেল। উপরে তাকালাম, ঠিক আছে, প্যারাশুট অল গুড। সব চেক করলাম যে না ঠিক আছে, অল ফাইন। উপরে তাকিয়ে দেখি আমার পরে যে জাম্পার সবার প্যারাশুট খুলে গেছে। সো আমরা একজনের পর একজন নেমে আসছি। সো এগুলো যেটাকে বলে স্ট্যাটিক লাইন জাম্প, লো অল্টিটিউডে হয়। সো খুব তাড়াতাড়ি মাটিতে নেমে আসি আমরা। সো নেমে আসছি, আর এর আগে যেটা বললেন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে চারিদিকে অনেক পানি জমে আছে। শুধু মাঝখানে আমাদের যে ড্রপ জোন যে জায়গাটা নামবো, ওই জায়গাটা শুধু শুকনা। তো সবাই দেখলাম যে চেষ্টা করছে যে প্যারাশুট যেন না ভিজে, কারণ প্যারাশুট ভিজলে অনেক ঝামেলা। এই প্যারাশুট আবার ধো, আবার শুকাও, আবার ভাঁজ করো, অনেক। সো নোবডি ওয়ান্টস টু গো থ্রু দ্যাট হ্যাসেল, হ্যাঁ। আর পরপর 2টা জাম্প, সো 2টা আবার মানে প্যারাশুট ভিজে গেলে আর ডাবল খাটনি আসার পরে। সো সবাই চেষ্টা করছে। তো আমি যেহেতু ফার্স্ট জাম্পার, আমি একটু পরে যখন একদম মাটি থেকে 500 ফিটের এরকম উপরে, তখন ড্রিল অনুযায়ী একটু মানে ল্যান্ডের জন্য প্রিপারেশন আপনি নিয়ে নেবেন। সো আমাদের সবার সাথে যে বড় রাকস্যাক ছিল, রাকস্যাকটা খুলে দিচ্ছে, এটা একটা স্কর্ট দিয়ে নিচে ঝুলছে, ওয়েপেন আছে, এটা গুলা নিয়ে আসছি। সো অলরেডি টাচ ডাউন, হ্যাঁ। সো এমন সময় যে ওই দিন যেটা ছিল, ওই দিন অনেক ক্রস উইন্ড ছিল আর কি, হ্যাঁ। মানে আমরা যে দিক থেকে নামছি, এটার পাশ একটা অ্যাঙ্গেল থেকে, পাশ থেকে বাতাস আসছে। সো সবাইকে ঠেলে ওই পানিতে নিয়ে যাচ্ছে। সবাই চেষ্টা করছে ওইটা বাধা অতিক্রম করে ল্যান্ড করার। তো এই অবস্থায় চলতে আমার উপরের জাম্পারটা হয়তো খেয়াল করেনি যে ও আমার কত কাছে চলে আসছে। হি ওয়াজ স্ট্রাগলিং উইথ দ্য প্যারাশুট, হ্যাঁ। সো এক জায়গায় এসে সে ঠিক আমার ক্যানোপির উপরে, আমি দেখলাম যে ও আমার ক্যানোপির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ। তো আমি শাউট করে বললাম যে তুমি ডান দিকে চলে যাও, আমি বাম দিকে যাব। এটা বলতে বলতে ও ক্যানোপির উপর দিয়ে হেঁটে গিয়ে, ক্যানোপির মধ্যে একটা গ্যাপ থাকে, ওটাকে বলে ভেন্টিলেশন শ্যাফট, যেখানে বাতাস ঢুকে প্যারাশুটের ক্যানোপির মধ্যে, ওইটার মধ্যে ঢুকে গেছে, এবং মুহূর্তের মধ্যে আমার প্যারাশুটটা ওর গায়ের সাথে পেঁচায় গেল। এবং তারপরে ও নিচের দিকে পড়ছে, ওর প্যারাশুটটা এসে আমার প্যারাশুট মিলিয়ে 2টা পেঁচায়, একটা এরকম একটা মানে মানে কর্ড থাকে প্যারাশুটের, সব পেঁচা-টেচা ওর গায়ের সাথে পেঁচায়, and we are just falling like a rock. Oh my God! হ্যাঁ, কত ফিট থেকে এটা? এটা তখন প্রবাবলি অলরেডি আমরা লাইক মেবি 300 ফিট, হ্যাঁ, মাটি চলে আসছে আমি দেখতে। ওরে এবং বাবা! ওই মুহূর্তে থেকে মাটিতে আমি দেখলাম যে ওরা, তারপর নিচে তাকায় থেকে মাটিটা আসছে আমার দিকে লাইক রকেটের মতো, হ্যাঁ। সো আমি দেখলাম আমার কাছে রিজার্ভ প্যারাশুট ছিল, ওটা আমি খুললাম, ওটা প্যারাশুটটা এত নিচে থাকাতে ওটাও খুলে নেয়, ওটা গায়ের সাথে পেঁচায় গেল। ইটস হ্যাপেনিং ইন লাইক সেকেন্ডস, হ্যাঁ। মানে আমি যদিও ডেসক্রাইব করছি, এভরিথিং ইজ, যেটা আমাদের ট্রেনিংয়ে ইটস লাইক এ ড্রিল, দ্যাট এটার পরে এটা হবে, এবং মানে মুখে বলা লাগে না, বডি অটোমেটিক্যালি, ইউর বডি অ্যাক্টস ইন দ্যাট ওয়ে। যে আমার রিজার্ভ প্যারাশুট আমি খুলে দিয়েছি, এটা কিন্তু আমাকে বলতে হয়নি। মানে আমার হাত চলে গেছে জায়গা মতো, রিপকর্ড টান দিলাম, খুলে গেল, এবং আমি দেখলাম যে মাটি আসছে। আমি আমাদের ল্যান্ডিং পজিশন থাকে একটা, আমি ওই পজিশনটা ধরে বললাম যে ঠিক আছে, মাটিতে আসছে, আই ট্রাই টু টেক দ্য শক। তো আমি পড়লাম, পড়ার পরে ও এসে আমার উপরে পড়লো, এবং আই ফেল্ট লাইক আমার পা থেকে মাথা পর্যন্ত কয়েক হাজার ভোল্ট ইলেকট্রিসিটি গেল আর কি, হ্যাঁ। মানে ইট ওয়াজ মানে পেইনটা ইনডেসক্রাইবেবল, হ্যাঁ। আমি পড়লাম এবং আমি মাটিতে পড়ে আছি, ও আমার উপরে পড়ে, ও আমার পাশে পড়ে আছে। বাট আমি দেখলাম যে আমার মানে ইন ফুল সেন্স, হ্যাঁ, যেমন ট্রিমেন্ডাস পেইন। আমি ভাবলাম যে মনে হয় আমার পাটা ভেঙে গেছে, পাটা নাড়ানোর চেষ্টা করি। আমি দেখি বাম পাটা নড়ে, ডান পাটা নাড়াতে পারে না। নাড়াতে গিয়ে আমার প্রচণ্ড ব্যথা। তখন আমার মনে হয় যে বডি 2 ভাগ হয়ে গেছে আমার। মানে আশেপাশে জাম্পাররা দৌড়ায় আসছে, তো ওরা ভাবছে আমার প্যারাশুট খুলে আমাকে তোলার চেষ্টা করছে। আমি ব্রিং আ স্ট্রেচার নিয়ে আসো। স্ট্রেচার আনছে, উঠায় দেন, উঠিয়ে নিয়ে যাওয়ার সময় আই ফেল দ্যাট আমার মনে হয় বডি 2 ভাগ হয়ে গেছে, যে আমার দিস ইজ টু মাচ পেইনফুল। তো ওই অবস্থায় গাড়িতে করে ওইখান থেকে যশোর সিএমএইচ, তো সিএমএইচে নেওয়ার পরে অ্যাপারেন্টলি আমাকে উপরে হাত পা অক্ষত, কিছু নাই, শুধু ও আমার উপরে পড়াতে ওর মুখের বুটটা আমার এইভাবে স্ক্রেপ করাতে এদিকে একটা চামড়া চলে গেছিলো হাতে। সো ওইটা ছাড়া অ্যাপারেন্টলি দের ইজ নো আদার ইনজুরি। সো ডক্টর প্রথমে ফার্স্টে কী হয়েছে, পেইন দেখে বলা ঠিক আছে আমরা এক্স রে করি। ওকে, এক্স রে করে দেখলো যে আমার
পিঠের আমাদের যে মেরুদণ্ডের হাড় L3-4-5 এটা বার্স্ট ফ্র্যাকচার বলে, অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে এরকম, যেহেতু উপরে পড়েছে মাটিতে পড়েছে, 3টা হাড় ভেঙে কলাপস করে গেছে। করে ওই হাড়ের যে ভাঙা টুকরাগুলা ভেঙে গেছে, হাড়গুলো ভেঙে ওই টুকরাগুলো যে স্পাইনাল কর্ড যেটা বলে, স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যে আমাদের যে নার্ভ, এই নার্ভগুলো কেটে ফেলেছে। সো আমার বডি ওয়াজ লাইক হাফ প্যারালাইজড, ডান পাশ আমি নাড়াতে পারছি না এবং প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, মরফিন দিয়ে আমাকে বলছে ঠিক আছে তুমি থাকো, তোমাকে তো এখানে যশোরে কিছু করা নেই, আমাকে ঢাকা ইভ্যাকুয়েট করতে হবে। সো দেন আই ওয়াজ পুট ইনটু আইসিইউ অ্যান্ড দেন মানে আসলে কিছু করার নেই, নাথিং দে ক্যান ডু। সো দেন ওইখান থেকে আমাকে নিয়ে গেল, ঠিক আছে আইসিইউতে আমি শুয়ে আছি এবং যশোর সিএমএইচটা যশোর এয়ারফিল্ডের ঠিক পাশেই। সো ওই দিন আমি আগে বলেছি 2টা জাম্প ছিল, সো সবাই প্যারাশুট জাম্প করে এয়ারপোর্টে ফেরত এসে দে হ্যাভ বোর্ডেড। আমি সিএমএইচে চলে আসি, বাকিরা দে আর অল ব্যাক টু দ্য এয়ারপোর্ট। তো আমি সিএমএইচে শুয়ে আছি, তো তখন আমি ওই এয়ারক্রাফটটার সাউন্ড পেলাম যে আমার পাশ দিয়ে টেক অফ করে যাচ্ছে। আই এক্স্যাক্টলি নিউ মানে কোন এয়ারক্রাফট এটা, যে আমরা N-32 যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ওইটা। অ্যান্ড আই হার্ড দ্য সাউন্ড অ্যান্ড আই সেড ওকে নাও দের আর 39 পিপল অন বোর্ড। হ্যাঁ, অ্যান্ড আমি সিএমএইচে শুয়ে আছি। অ্যান্ড আই ফেল্ট ইট ওয়াজ এ রিয়েলাইজেশন যে ইন লাইফ you know, it's like a bus. You miss the bus leaves you, and then you have to find your way মানে পরের ডেস্টিনেশন আমি কিভাবে পৌঁছাবো। সো দ্যাট ওয়াজ মাই রিয়েলাইজেশন, মানে লাইং ইন দ্য বেড দ্যাট ওকে ইটস গোয়িং টু বি আ লং জার্নি এবং এইটার জন্য হয়তো আমি রেডি না। সো যাই হোক, ওইখান থেকে 2 দিন পরে আমাকে ঢাকায় নিয়ে আসলো, ঢাকায় এসে সার্জারি হলো। হওয়ার পরে আমার ওই পিঠের বোন ফ্র্যাগমেন্টগুলো সরানো হলো এবং এখন ইউজুয়ালি যেটা হয় এরকম ইনজুরিতে টাইটেনিয়াম প্লেট দিয়ে এই জায়গাটাকে সিকিউর করা হয় যেন এটা ফাস্ট হিল হয়। বা 2000 সালে বাংলাদেশে কোথাও কোনো টাইটেনিয়াম প্লেট ছিল না এবং আমাকে বাইরে নেওয়ার মতো অবস্থা ছিল না। অলরেডি 3 দিন হয়ে গেছে স্পাইনাল কর্ড ইনজুরি। সো এভরি সেকেন্ড কোনো না কোনো ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, এনি মুভমেন্টে ওই জায়গায় বোন ফ্র্যাগমেন্টগুলো রয়ে গেছে। তো ওইখানে হাজার হাজার নার্ভ নামছে নিচের দিকে, তো আসলে একটু বোঝায় না কোন নার্ভটা কোথায় গেছে। সো যেটা হয়েছে যে আমার ডান পাশে পার্শিয়াল প্যারালাইজড হয়ে গেল আমি। তো দেন আই হ্যাড দ্য অপারেশনের পর ডাক্তার বললো যে ঠিক আছে তোমার যে অবস্থা, তোমাকে 3 মাস বিছানায় থাকতে হবে, মানে ফ্ল্যাট বোনটা ফিউজ হতে হবে, নিজে নিজে জায়গাটা হিল হতে হবে। তারপরে আমরা এমআরআই করে দেখবো যে তোমার কি অবস্থা, দেন উইল ডিসাইড হোয়াট টু ডু উইথ ইউ। সো ওইখান থেকে ফর নেক্সট 3 মান্থস আমি একটা রুমের মধ্যে, এরকম একটা রুম জানলা দিয়ে শুধু আকাশ দেখা যায়, 3 মাস মানে আপনি সুস্থ, আপনি আপনার এমন যখন মানুষ বেড রিডেন হয়ে যায় তখন অনেক রকম অসুস্থতা থাকে, যে কমায় থাকে, হ্যাঁ, সেন্সেস থাকে না, বাট ইউ ইন ফুল সেন্স বাট ইউ ক্যান মুভ। হ্যাঁ, ইউ আর জাস্ট লাইং অন দ্য বেড। সো ধৈর্য পরীক্ষা আর কি, যে আপনাকে সকাল হবে, ইউ আর লুকিং, ছাদ দেখা যাচ্ছে, পাশ দিয়ে জানলা দিয়ে বাইরে সিজন চেঞ্জ হচ্ছে, ইউনো আকাশ চেঞ্জ হচ্ছে, বাট ইউ আর জাস্ট লাইং অন দ্য বেড অ্যান্ড ওয়াচিং আউটসাইড। তবে 3 মাস পরে আমাকে ডক্টর বলল আচ্ছা ঠিক আছে 3 মাস হয়ে গেছে, তোমার তো আবার একটু এমআরআই করে দেখা দরকার কি অবস্থা, তারপরে উইল ডিসাইড যে তুমি উঠে বসতে পারবা কিনা। বাট এই 3 মাস আমি খাওয়া দাওয়া যা সব শোয়া অবস্থায়, এভরিথিং খাইতেছে না, হ্যাঁ, শুয়ে এভরিথিং ঠিক আছে। মাথার পিছনে একটু বালিশটা একটু হালকা, বিছানাটা একটু, বেডটা একটু উঁচু করে দিয়ে হবে, বাট নট আপরাইট, স্লাইটলি। হ্যাঁ, তো যাই হোক ওভাবে 3 মাস পার হলো। 3 মাস পরে আমাকে বেড সহ, চাকা লাগানো বেড সহ বের করা হচ্ছে রুম থেকে, অল দ্য ওয়ে টু ডু এমআরআই। হ্যাঁ, তো ওই অবস্থায় ফার্স্ট টাইম আই হ্যাভ এক্সপিরিয়েন্স সান আফটার 3 মান্থস। হ্যাঁ, যে বডিতে সানলাইট। আমি বিছানায় শোয়, বিছানাটা ঠেলে সিএমএইচের এমআরআইটা একটু দূরে ইয়ে থেকে, ওয়ার্ড থেকে, তো ওটা ঠেলে রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। বিছানায় শুয়ে আছি, লোকজন দেখছে একটা বিছানায় যাচ্ছে, একজন শুয়ে আছে ওটার মধ্যে। বাট আই ফেলস, আমার মানে এই এক্সপিরিয়েন্সটা আমার এখনো আমার মনে হয় হাউ ইট ফেল্ট টু গেট সাম সানলাইট অন ইউর স্কিন আফটার 3 মান্থস। হ্যাঁ, তো যাই হোক এমআরআই হলো, এমআরআই পরে ডাক্তার বলল ঠিক আছে এখন অ্যাপারেন্টলি ভালো লাগছে, দেখে জিনিসপত্র দেখা যাচ্ছে যে ঠিক আছে, জিনিস ভেঙে গেছে, যা ভেঙে গেছে, বাট লেটস ট্রাই টু সিট আপ। তারপর ওইখানে রুমে আসার পরে প্রথম ধরে উঠে বসানো হলো আমাকে। 10 সেকেন্ড বসতে পারি না, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড করে একটা সময় আমি 10 মিনিট 15 মিনিট বসে থাকতে পারছি, নিজে উঠতে পারি না। উঠিয়ে দিলে দেন আমি আই ক্যান সিট ডাউন অ্যান্ড দেন
তারপর ওই বসা কয়েকদিন হওয়ার পর এখান থেকে হুইল চেয়ার থেকে কিছুদিন ফিজিওথেরাপি আরো ওই যে করতে 10 করতে মিনিট বলছিলেন যে হ্যাঁ, মানে 10 সেকেন্ড 15 হ্যাঁ, সেকেন্ড 10 মিনিট হ্যাঁ। পরে কি হতো মানে ব্যথা? না ব্যথা, গা দিয়ে ঘাম পড়ছে কপাল থেকে, মানে মানে মাসল তো নাই, চলে গেছে শুয়ে থাকতে থাকতে মানে ইউজ না হতে হতে। সো এভরিথিং হ্যাজ টু কাম ব্যাক। সো আমার প্রচুর প্রচুর দিনে 2 বেলা ফিজিওথেরাপি করে 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 এই স্ট্রেংথ গুলো আবার ফেরত আনা। তারপর হুইল চেয়ার থেকে 2টা ক্রাচ থেকে সিঙ্গেল ক্রাচ করে আবার 2 পায়ে দাঁড়ানো, এবং আবার 2 পায়ে দাঁড়ানো এবং হাঁটা ওয়াজ অলসো অ্যানাদার মাইলস্টোন ফর মি। এইটা করতে করতে অক্টোবর মাসের 31 তারিখে আমি সিএমএইচ এ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গিয়ে জুলাই মাসে আই এম ওয়াকিং অন মাই 2 ফিট অ্যাগেন, বাট স্লোলি। হ্যাঁ, কারণ যেটা হয়েছে যে আমার তো স্পাইনাল কর্ড ইনজুরি, যেটা হয় যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে। সো আই হ্যাভ সাম পার্মানেন্ট ডিসেবিলিটি অন মাই রাইট লেগ। ডান পায়ে কিছু পার্মানেন্ট ড্যামেজ আছে, হ্যাঁ, কিছু নার্ভ কেটে যাওয়াতে কিছু মাসল ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ডান পায়ের একদম উপর থেকে পায়ের পাতা পর্যন্ত। সো এইটা কারণে যেটা হয় যে আমার হাঁটার সময় 2টা পা একভাবে পড়ে না। সো আমাকে কনসিয়াসলি এখনো আমাকে বলতে হয় যে ডান পাটাকে দেখতে হয় কোথায় পড়ছে। হ্যাঁ, যেহেতু ওর মাসল কাজ করে না, সো ও একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে মাটিতে পড়ে। যেন আমি হোঁচট খাই, হ্যাঁ, শুকনা মাটিতে হোঁচট খাই মাঝে মাঝে, হ্যাঁ। সো এটা ইটস আ প্রবলেম, মানে এটাও ইনজুরি এখনো, মানে এটা তো ইটস আ পার্মানেন্ট ডিসেবিলিটি। আর হ্যাঁ, আপনি এই পা নিয়ে আপনি হ্যাঁ, না, মাউন্টেন মাশাআল্লাহ। বাট ওই যে আমি আচ্ছা। মানে আই অলওয়েজ ট্রাইড দ্যাট, মানে আমার জন্য এই দিনটাই ম্যাটার্স, দিস ইজ রিয়েল। কালকে কি হয়ে গেছে আমি তো চেঞ্জ করতে পারবো না, Wow. আগামীকাল কি হবে সেটাও আমি জানি না, বাট এখন এই মুহূর্তটাই রিয়েল। সো এখন যেটা করি আই পুট মাই 100%। সো প্রচুর আমি ফিজিওথেরাপির পিছনে সময় স্পেন্ড করেছি। আমি যেখানে ফিজিওথেরাপি সেন্টারে দেখতাম অনেকে আমার সাথে ইনজিওর্ড ছিলেন, অনেকভাবে ইনজুরি হয়েছে, আসছে, হাল ছেড়ে দিচ্ছি, বাট আমার মনে হচ্ছে না, আই কিপ ট্রাইং, হ্যাঁ, যতটুকু স্ট্রেংথ ফেরত আসে আমার ডান পায়ে তারপরে এসছে, বাট অলমোস্ট 70% ডিসেবিলিটি নিয়ে আমি সিএমএইচ থেকে বেরিয়েছি। ইনজুরিটা এমন ছিল যে যেটার কারণে আর্মিতে আমার আসলে আর সার্ভ করা সম্ভব হয়নি। সো দ্যাট অলসো এন্ডেড মাই ক্যারিয়ার ইন দি আর্মি। আপনার ভাইয়া আমি যতটুকু হ্যাঁ। জেনেছিলাম আপনি মানে একটা মিলিটারি এনভায়রনমেন্টে বড় হয়েছিলেন। রাইট, আঙ্কেল হ্যাঁ, এয়ারফোর্সে ছিলেন। ছিলেন, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ছোটবেলা থেকে কি আপনার স্বপ্ন ছিল যে মিলিটারি সার্ভ করা? এরকম হ্যাঁ। কিছু? ছোটবেলা মানে আমার ভিভিডলি মনে আছে, লাইক ক্লাস 7 অথবা 8 এ তখন সেবা প্রকাশনের একটা বই ছিল, হেল কমান্ডো। মেজর আনোয়ার হোসেন লিখেছিলেন, মারা গিয়েছেন। উনি এসএসজি পাকিস্তান আর্মিতে কমান্ডো ছিলেন। উনার লেখা একটা বই। আমার মনে হয় আমাদের জেনারেশনের অনেককেও বইটা ইন্সপায়ার করেছিল আর্মিতে জয়েন করা। সো ওই একটা বই ছিল যেটা আসলে আমাকে আসলে যেটা সবচেয়ে বেশি টেনেছে সেটা হচ্ছে যে, মানে যেটা অ্যাপারেন্টলি দেখে ইম্পসিবল মনে হয়, সেটা মানুষ তার সর্বাত্মক প্রচেষ্টা যদি সে একাগ্রচিত্তকে দিতে পারে, তাহলে সে সেটা অ্যাচিভ করতে পারে। এই যে জার্নিটা, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল। পরে আমি, যেহেতু আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, যশোরে আমি অনেকদিন ছিলাম, আমি পড়াশোনা করেছি যশোর সায়েন্স স্কুলে। সো ওইখানে আর্মির সব প্যারাশুট জাম্পগুলো যশোরে হতো। সো আমি ছোটবেলা থেকেই দেখতাম প্লেন থেকে প্যারাশুট পড়ছে, হ্যাঁ। সো আমার এরকম মনেও আছে যে স্কুলের একটা রচনায় লিখেছিলাম, সবাই বড় হয়ে কি হতে চাও? তো আমি লিখেছিলাম প্যারাশুট। তখন টিচার ডেকেছে, তুমি কি লেখো এগুলো? হ্যাঁ, সবাই ডাক্তার, প্যারাট্রুপার হবো। ইঞ্জিনিয়ার হবো। তুমি ক্লাস প্রবলি 6 or 7 এ এরকম আই রোট। তো যাই হোক, বাট আমার তখনই আই হ্যাভ ডিসাইডেড আমি যদি সম্ভব হয় আমি চেষ্টা করব যেন আই ওয়ান্ট টু বি ইন দি আর্মি এন্ড আই ওয়ান্ট টু বি আ প্যারাট্রুপার। হ্যাঁ, সো ওইটা সবসময় আমার মধ্যে ছিল। আর ছোটবেলা থেকে আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ। আমি কাপ স্কাউট করেছি, বয় স্কাউট, দেন বিএনসিসি। হ্যাঁ, সো আই ডিড এভরিথিং। সো ভাইয়া এই যে হ্যাঁ। এত বড় একটা স্বপ্ন ছিল হ্যাঁ। যে আমি প্যারাট্রুপার হব, কমান্ডো হ্যাঁ। প্যারাট্রুপার হব হ্যাঁ, আমি। হ্যাঁ, তারপর এটা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ। Yeah. না, মানে হাউ ওয়াজ দ্যাট ফিলিং? হ্যাঁ, না, এটা আমার যেটা মনে হয় যে আমার টেলিভিশনের চ্যানেল সুইচের মতো আরকি। হ্যাঁ, যে সুইচ দ্য চ্যানেল অ্যান্ড ইউ আর ইন আ ডিফারেন্ট চ্যানেল। মিউজিক হঠাৎ এখান থেকে খবর, এখান থেকে নাটক আছে না, যে আই ফেল্ট দ্যাট আই হ্যাভ সুইচড দ্য চ্যানেল আরকি। আমার লাইফের সুইচ হয়ে গেছে, হ্যাঁ। বাট মানে মানে আমি আর্মিতে গিয়েছি, তারপরে আমি আর্মি কমান্ডো কোর্স করেছি। সো আমার জন্য হার্ডশিপটা কখনোই মানে একটা বড় ফ্যাক্টর মনে হয়নি। কেন? বিকজ মানে আর্মি ট্রেনিংটা এরকম যে আমাদের মধ্যে মানে প্রথম থেকে আমি যদি বলি যে আমি মানে আর্মিতে জয়েন করা থেকে যে ইফ ইউ
রিমেম্বার যে একটা 17-18 বছর ছেলে বা মেয়ে যখন ডিসাইড করে যে আমি আর্মিতে যাব, সে কখনো জিজ্ঞেস করে না আর্মিতে আমার মাসের শেষে বেতন কত দিবে। বাট একটা গ্র্যাজুয়েট প্রথমে প্রশ্ন করি ওই অফিসে আমার স্যালারি কত। হ্যাঁ, বাট আর্মি কি অফার করে যেটা তার জন্য এটা কোনো মানে এটা কোনো কনসিডারেশনের ফ্যাক্টরই না। এক্স্যাক্টলি। হ্যাঁ, দ্য আর্মি অফার্স ইউ আ লাইফ, যেটা টাকা দিয়ে হয়তো কোনোদিন উপভোগ করা যাবে না। যেটা আর্ন করতে হলে আপনাকে দিতে হবে, মানে ইউ টু গিভ অল। হ্যাঁ, সো এটা ক্যাডেট যখন একাডেমিতে ডে 1 জয়েন করে ঠিক যতদিন সে ইউনিফর্ম পরে তার জন্য প্রতিদিনই আসলে 100% দিতে হয়। ভাইয়া হ্যাঁ, মানে আমি একটু হ্যাঁ, এটা প্রশ্ন না করলে হ্যাঁ, হয় না, হ্যাঁ। বুঝছেন ভাইয়া? একটু সুযোগ হয়েছে আমার যে আর্মিতে লাইফস্টাইলের হ্যাঁ, কিছুটা জানার। রাইট, আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার বড় ভাই বা রাইট, ছোট ভাই হ্যাঁ, তারা থাকার কারণে হ্যাঁ, যেই সময় আমার বড় ভাই মাত্র আমার চেয়ে 2.5 বছর বড়। যে সময় আমি ১ম জানলাম আমার বড় ভাই শিয়াল খেয়েছে, সাপ এগুলো কি ভাইয়া বলিস? হ্যাঁ, সাপ, শিয়াল হ্যাঁ, হোয়াট? হ্যাঁ, বলে কি হ্যাঁ, ওরকম না খেয়ে যখন ছেড়ে দেওয়া হয় দ্যাটস আ টেস্ট, দ্যাটস আ হ্যাঁ, ট্রেনিং। হ্যাঁ, প্লিজ ভাইয়া ভাই আমরা ক্যাজুয়ালি আসলে- কেমনে বলতেছিস ভাই? ভাই হ্যাঁ, আমরা খাইছে, হ্যাঁ, আমরা শিয়াল। কেউ কিছু কিন্তু হ্যাঁ, এগুলো জানি না আচ্ছা। ভাই। কেন আমাদের ভাই হ্যাঁ। প্লিজ একটু এনলাইটেন করেন হ্যাঁ, যে কি so- ঘটে অ্যাকচুয়ালি ওখানে? হ্যাঁ, 1999 আমি আর্মি কমান্ডো ট্রেনিংটা হয় সিলেটে। এসআইএনটি আছে, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, ওখানে হয়। সো ওই বছর আমি গেলাম যে ঠিক আছে ওই বছর আমাদের প্রথম এসআইএনটি ট্রেনিংটা ছিল অফিসার্স ওয়েপন কোর্স, ওটা 2.5 মাসের। ওইটার পরেই 7 দিন পরে আমাদের আর্মি বেসিক কমান্ডো কোর্স, এটা সবার জন্য ম্যান্ডেটরি, এটাও 2.5 মাসের মতো একটা কোর্স। এটা আর্মি কমান্ডো কোর্সের একটা কম্প্রেস ভার্সন, গিভ এ লিটল বিট অফ এভরিথিং। হ্যাঁ, আর্মি কমান্ডো কোর্সটা 6 মাসের হয়। সো আমার সবসময় আমি ক্যাডেট থাকা অবস্থায় আমি বেসিক প্যারাশুট কোর্সটা আমি করে ফেলেছিলাম। বেসিক প্যারা কোর্স যেটা বলে ক্যাডেট অবস্থায়। সো অলরেডি আমি এসআইএনটিতে এসে করে গেছি এবং এসআইএনটিতে আমাদের ইনস্ট্রাক্টর সবাই কমান্ডো ছিলেন। সো আই স্যার আমার হ্যাভ টু ওয়ের দ্যাট গোল্ডেন উইং। হ্যাঁ, বেসিক প্যারা করলে ইউ গেট আ ব্লু হোয়াইট উইং, and army commando you get a golden wing. So I have Wow. to get that wing. হ্যাঁ, তো তখন I've decided that I'll come back here. বাট তারপরে ইউজুয়ালি আর্মি কমান্ডো সবাই কি দরকার এত কষ্ট করবা। হ্যাঁ, তো বাট আমার তো মনের মধ্যে আই ওয়ান্ট দ্যাট। হ্যাঁ, সো যাই হোক, তো ওডাব্লিউ করলাম, বিসিসি করলাম। বেসিক কমান্ডো করার পরে আসলে কারো আর্মি কমান্ডো করার ইচ্ছা থাকে না। ইটস টাফ, ইটস ভেরি হার্ড। এবং মানে আমাদের ইনস্ট্রাক্টর যারা ছিলেন মানে দে ওয়্যার ব্রুটাল। হ্যাঁ, একটু বলেন না, আমাদের একটু হ্যাঁ, ডিটেইল হ্যাঁ, বলেন। না আমি আল কাম টু আর্মি কমান্ডো দেন টেল সেম গ্রুপ, ওরা আর্মি Oh, কমান্ড ছিলেন। তো Lord. ওনারা ফাইনাল এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে বেসিক কমান্ডোর সিলেটের চা বাগানে সবাই 7 দিন ধরে এক্সস্টেড, ময়লা, গোসল নাই, কাদা, হ্যাঁ, খাওয়া দাওয়া নাই। তখন আমাদের যে যিনি স্পেশাল ওয়ারফেয়ার উইংয়ের চিফ ইনস্ট্রাক্টর ছিলেন উনি বললেন, হেসে হেসে বলছে, এখন দেখি কে কে আর্মি কমান্ডো করবা, একটু হাত তুলো। কেউ আর হাত তোলা, সবাই মানে বিরক্ত, এখান থেকে যেতে পারলে বাঁচি আর কি। হ্যাঁ, তো আমি আর আমার কোর্সমেট আমরা দুজন আগে ডিসাইড করছি উইল ডু ইট। আমরা দুজন তুললাম, হ্যাঁ তোমরা দুজন করবা সিরিয়াস? ইয়েস। 7 দিন পরে আর্মি কমান্ডো কোর্স শুরু হবে, আর ইউ রেডি টু জয়েন? ইয়েস স্যার, উইল জয়েন। তখন বলো সিরিয়াস? ওকে ফাইন, যাও দুজন আর্মি কমান্ডো কোর্স। হ্যাঁ, দেন আমরা ওই 7 দিন ছুটি কাটে আর্মি কমান্ডো কোর্সের ডে 1 থেকে আসলে আমার মেমোরি নেই আসলে হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, ওয়েন উই জয়েন্ড, হ্যাঁ মানে টিল দ্য ডে উই পাসড আউট, মানে কখন সকাল কখন রাত হয়েছে উই ডোন্ট রিমেম্বার। 6 মাস। বিকজ আর্মি কমান্ডো কোর্স দুটা জিনিস করে আসলে। হ্যাঁ, ফার্স্ট অফ অল কমান্ডোরা হচ্ছে স্পেশাল ফোর্স যারা স্পেশাল অপারেশনের জন্য নিয়োজিত থাকে, এবং স্পেশাল অপারেশনসগুলো হয় behind the enemy lines. হ্যাঁ, সো এমন সিচুয়েশন যেখানে আসলে ইউ হ্যাভ টু সার্ভাইভ অন ইউর ওন। হ্যাঁ, তো শিয়াল সাপ খাওয়ার ওখান থেকে আসে আর কি, যে লিভ অফ দ্য ল্যান্ড, মানে যা পাওয়া যাবে তাই খেয়ে বেঁচে থাকতে হবে। সো আর্মি কমান্ডো কোর্সের মানে সকাল থেকে রাত পর্যন্ত ইউ উইল বি অন ইউর টোস। সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার পরেই পিটি অ্যান্ড অল পিটিতে মানে ইউনো ইটস ব্রুটাল।
হ্যাঁ, দেন রানিং, ভাইয়া, মানে How day brutal after is that? day, How হ্যাঁ, brutal is that? হ্যাঁ। ভাইয়া অডিয়েন্স আসলে পিটি আমরা তো হ্যাঁ, পিটি হ্যাঁ। জানি যে এরকম করে হ্যাঁ, আপ না, ডাউন না, আমরা না, তো এটাই জানি, কমান্ডো- এটাই ওটার নাম বলতেছেন কমান্ডো নিশ্চয়ই, পিটি right? আলাদা, হ্যাঁ, হ্যাঁ। লট অফ বারপি, লট অফ সাইড জাম্পস, লট অফ মানে রান উইথ মানে পিঠে প্যাক নিয়ে, ওয়েপন নিয়ে, হ্যাঁ, পাহাড়ের মধ্যে দিয়ে তো কতক্ষণ চলে পিটি 10 মিনিট না 5 না মিনিট এই চলে 1-1.5 ঘন্টা চলে, আমরা তো আসার 2 পরে মিনিটের PT হ্যাঁ করতাম। এসে ব্রেকফাস্ট করে আবার মানে ইউ আর অলওয়েজ রানিং, বিকজ ওইখান থেকে অ্যাকোমোডেশন দৌড়ায় যেতে হবে, দৌড়ায় আসতে হবে, অস্ত্র তুলতে হবে, অস্ত্র জমা দিতে হবে, হ্যাঁ, অ্যান্ড ইউ হ্যাভ টু অলওয়েজ ক্যারি আ প্যাক, লাইক 20 পাউন্ডের একটা প্যাক পিঠে থাকবে, মানে ম্যান্ডেটরি। এই প্যাক টাইম টু টাইম তার আবার ওজন করে, যে কেউ আবার ওজন কমায় ফেললো নাকি, হ্যাঁ, কমায় ফেলে লোকজন, কষ্ট হয়। পিঠের চামড়া নাই, পায়ের চামড়া নাই, ব্যথা, দিন নাই রাত নাই, রাতে ঘুমায় আসেন, তারা ডরমেটরি রেড করলো, এসে মারধর, মানে ইটস কেন লাইক মারধর কেন? মানে দে ওয়ান্ট টু ব্রেক ইউ, বাট দ্য হোল অবজেক্টিভ ইউ উইল লার্ন কমান্ডো ডে অপারেশন, ইউ উইল লার্ন, বাট এট দ্য সেম টাইম ফিজিক্যাল এবং মেন্টাল এভরিডে ইজ আ টেস্ট। হুম। মানে 100 জন জয়েন করলে মেবি 50% ওয়াশ আউট হয়ে, ড্রপ আউট হয়ে যায় কোর্স থেকে, ইনজুরি হয়, তারা কন্টিনিউ করতে পারে না। সো এমন না যে দে ওয়ান্ট পিপল টু লিভ, বাট সিচুয়েশন এমন হয় যে একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে হয়তো সম্ভব হয় না। টাফেস্ট পার্টটা থাকে হচ্ছে সার্ভাইভাল ট্রেনিং হয় একটা শ্রীমঙ্গলে, তো কোনো খাবার নেই, নাথিং, কোনো চাল নাই, ডাল কতদিন নাই, ভাইয়া? পানি নেই, 7 দিনের একটা ট্রেনিং হয়, হেলিকপ্টারে ড্রপ করবে, 7 দিন পরে ইউ হ্যাভ টু এসকেপ এন ইভেশন দিয়ে শেষ হয়, ইউ হ্যাভ টু এসকেপ ফ্রম আ জোন। জোন যেখানে ইউ আর হেল্ড আপ, হ্যাঁ, এসকেপিং ইভেশন দিয়ে শেষ হয়। বাট প্রতিদিন রাতে মানে ল্যান্ড করার পরেই, তাও লোকজন, মানুষ, আমরা জানি যে আমরা সার্ভাইভাল ইয়েতে এক্সারসাইজে যাচ্ছি, লোকজন তাও বিভিন্নভাবে খাওয়ার দাওয়ার কোনোভাবে প্যাকের মধ্যে, জামার মধ্যে লুকায় যদি নিয়ে যাওয়া যায়, একটু চাল, এক মুঠ চাল, একটা চুইংগাম, একটু খাবার কিছু, হ্যাঁ, দে উইল স্ট্রিপ সার্চ ইউ, দে উইল টেক অফ ইউর ক্লোথ, দে উইল সার্চ এভরিথিং, অ্যান্ড দেন দ্য এক্সারসাইজ স্টার্টস, হ্যাঁ। এবং ওই 7 দিন every night you're walking for 20-25 kilometer with weapon, with and doing an operation, raid, ambush, প্রতি রাতে সারা রাত হেঁটে ভোর সূর্য ওঠার আগে হাইড আউটে পৌঁছাইতে হয়। দিনের বেলা ইউ ক্যানট মুভ, হ্যাঁ, কারণ এনিমি দেখে ফেলবে। তো আমাদের ইনস্ট্রাক্টরে আবার এনিমি গ্রুপ, তারা আমাদের খুঁজে বের করে, আমাদের হাইড আউটে রেড হয়, খুঁজে পেলে হ্যাঁ হ্যাঁ, মানে ইউ আর অন দ্য রান, হ্যাঁ, খাওয়া নাই তো খাওয়া কি তখন ওই যে সাপ ব্যাং তখন খেতে হয় আর কি, খাইছেন হ্যাঁ, আপনি? অবশ্যই, মানে ইউ হ্যাভ টু সার্ভাইভ, ইউ নিড না, না, প্রোটিন ইন ইউর বডি, হ্যাঁ, হাউ ডিড ইট টেস্ট? ইট টেস্ট গ্রেট, মানে আমার মনে হয় যে মানে অমৃত, হ্যাঁ। তো ভাই এত সার্কাসম করতেছেন। হ্যাঁ হ্যাঁ, না মানে ওই যে বলছে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, হ্যাঁ, তো ওই অবস্থা আর কি, যে পেটে এত ক্ষুধা ভাইয়া, তো তখন কি- উল্টেই হ্যাঁ, দারুণ আপনি লাগছে। আসলে সাপ খাইতে হয়েছে? সাপ খেতে হচ্ছে, সাপ, ব্যাং, শিয়াল, সবই খেতে হচ্ছে। দিস ইজ It was- অ্যামেজিং। হ্যাঁ। ভাইয়া আজকের এই ডিসকাশন শোনার হ্যাঁ, পরে কি হ্যাঁ। মিলিটারিতে জয়েন করবেন আমাদের ইউথরা? অবশ্যই জয়েন করবে, বিকজ মানে ইউ জাস্ট গো টু প্রুভ ইউর সেলফ দ্যাট হোয়াট ইউর মেড অফ, হ্যাঁ, অ্যান্ড মানে ট্রেনিং, মানে এগুলো ট্রেনিং, দিস আর লাইক এ টেস্ট, হ্যাঁ, এভরিডে ইউ আর পুট থ্রু, ইটস লাইক এ প্রেশার কুকার, হ্যাঁ, যে দে ওয়ান্ট ইউ টু ব্রেক, দে ওয়ান্ট ইউ টু সে আমি আর পারবো না, আমি আর, বিকজ মানে ফিজিক্যাল ডিসকমফোর্ট তো দেখা যায় যে আমার পায়ে হুম। ফোসকা, পিঠের চামড়া চলে গেছে, Yeah. কারণ when you're carrying a pack, কন্টিনিউ দৌড়াচ্ছি, গার মধ্যে বালি ঢুকছে, বালি আর ওই প্যাকের মধ্যে ঘষা লেগে চামড়া নাই, পায়ের চামড়া নাই, বাট মেন্টাল ট্রমা বা অ্যাগনি এটা তো দেখা যায় না, সো লট অফ পিপল ব্রেক ডাউন। ভাইয়া আপনি মিলিটারি থেকে হ্যাঁ। বের হয়ে আসলেন, হুম। বের হয়ে আসতে হলো, হ্যাঁ, কিন্তু লাইফ সেখানে শেষ না। Yeah. হুম। এরপরে হুম। আপনার জার্নিটা সম্বন্ধে Yeah, ভাইয়া yeah. জানতে চাই। হুম। Yup, মানে হ্যাঁ, এরপরে আর এমন কি কি হ্যাঁ, ঘটলো হ্যাঁ। যেটা আজকের হ্যাঁ। ইমতিয়াজ ইলাহি ভাইয়ার, আপনার সম্বন্ধে আমরা সব ডিটেইল আমাদের হ্যাঁ। অডিয়েন্সকে জানাই নাই, হ্যাঁ। বাট অ্যাটলিস্ট তারা এইটা জানে হ্যাঁ, যে ইউ আর অ্যান আয়রন ম্যান। Yeah, But so, প্লিজ আপনি একটু হ্যাঁ। যদি বলতেন যে আফটার মিলিটারি হ্যাঁ। হোয়াট হ্যাপেন্ড দেন? সো আমি 2002 সালে মেডিকেলি বোর্ডেড আউট বলে, যে মেডিকেল গ্রাউন্ডে আই ওয়াজ সেন্ট ইনটু রিটায়ারমেন্ট। তো যাই হোক, আমার দ্যাট ওয়াজ অলসো মানে সর্ট অফ আ ভেরি ওয়েল থট ডিসিশন। আর্মি আমাকে বলে নেই চলে যেতে, আর্মি গেভ মি অ্যান অপশন ওকে, যে তুমি মেডিকেলি গ্রাউন্ডে ইউ ক্যান লিভ অর ইউ ক্যান কন্টিনিউ টু সার্ভ, বিকজ ইট ওয়াজ আ সার্ভিস রিলেটেড ইঞ্জুরি।
বাট আমার যেটা মনে হয়েছে যে আমি যেই প্যাশন নিয়ে আর্মিতে আসছিলাম, এই ইনজুরি আসলে আমাকে সেটা পার্সু করতে দিবে না। হ্যাঁ, I wanted to be a paratrooper, I wanted to do skydiving, I wanted to do all these things that brings adrenal rush, হ্যাঁ? আর তখন আসলে আমি হাঁটা চলার জন্য আমার জন্য নরমাল লাইফটাই ডিফিকাল্ট ছিল। সো আমি আসলে জানতাম না যে আসলে মানে কোথায় গিয়ে, বিকজ ডক্টরস বলেছেন যে ইউ উইল এন্ড আপ ইন হুইল চেয়ার ইন নেক্সট 5 to 6 years, হ্যাঁ? স্পাইনাল কর্ড ইনজুরিতে ইউ ডোন্ট নো ফাইনাল আউটকাম কি হবে, রিকভারি কতটুকু হবে। সো আই লেফট আর্মি, বাইরে আসলাম, এসে I had to start something. Yeah, I was very young, 25 years of age. 26 বছর বয়স। সো আই স্টার্টেড এগেন, আবার বাইরে পড়াশোনা করলাম, MBA করলাম, পাশাপাশি কাজ শুরু করলাম। আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি গত 21 বছর ধরে। বাট সবসময় ব্যাক অফ মাই মাইন্ড আমাকে আসলে থিংস দ্যাট রিকোয়ার্স মি টু টু বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হার্ডশিপ, ওই জিনিসটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। মানুষ আরাম চায়, আমার উল্টা আর কি। বেশিক্ষণ আরাম পছন্দ হয় না আর কি। হ্যাঁ, সো তার আমি তো দৌড়াইতে পারি না, হাঁটতে পারি না। ওকে, ঠিক আছে, লেটস সি। হ্যাঁ, আমার জন্য ওই 2 পায়ে হাঁটা, ব্যালেন্স আনা, এগুলো জরুরি ছিল। সো 2002 থেকে 2010 পর্যন্ত আই স্লোলি স্টার্টেড সুইমিং, একটু এক্সারসাইজ করছি, and I can feel slight changes. 2010-এ দেখে বললাম ঠিক আছে, ডাক্তার বলছে কিচ্ছু করা যাবে না, তো আমি ট্রাই করি, দৌড়ায় দেখি পারা যায় কিনা দৌড়াতে। এর আগে আমি হাঁটতাম, লাইক 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতাম, বাট আমার যেটা হয় যে পায়ে ব্যথা হয়, অনেক লোয়ার ব্যাকে ব্যথা হয়। দেন আই স্টার্টেড রানিং, আই স্টার্টেড উইথ 100 মিটার, 100 মিটার দৌড়ালাম, 200 মিটার, 500 মিটার। তারপর প্রচণ্ড পিঠে ব্যথা, মাটিতে শুয়ে থাকি, বিছানাও শুতে পারি না, ফ্লোরে শুয়ে থাকতে হয়, ফিজিওথেরাপি করতে হয়। আর একটা সময় দেখলাম যে আমার বডি হ্যাজ স্টার্টেড টু অ্যাডাপ্ট টু দিস হার্ডশিপ। হ্যাঁ, সো আমি দৌড়াতে পারছি, ইজি না, ডিফিকাল্ট, বাট আই এম এবল টু রান। সো 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো। তো 2000 আই থিঙ্ক 14-15-এ 21 কিলো দৌড়ে ফেললাম। তারপরে এরপর 7 দিন, হ্যাঁ, হাফ ম্যারাথন, তারপরে হাঁটতে পারিনি 7 দিন, আই ক্যানট ওয়াক, পায়ে ব্যথা, বাট আই ডিড ইট। হ্যাঁ, দেন আই হ্যাড টু ফিগার আউট দ্যাট ঠিক আছে, লেটস কিপ পুশিং। আমার তখন আবার সে আগের that thing triggered again. Wow, Okay, এতদিন পর। so now I'm back on my feet. So at the same time, I had got married, I had children, family, work. So then I started running. Then I also started cycling a bit. Good exercise. তো ভাই তখন বয়স, I'm sorry, হ্যাঁ আমি একটু জিজ্ঞাসা করি, বিকজ আমরা অনেকে বলছি ভাইয়া মানে এখন আর সাইক্লিং, এখন আর দৌড়, আপনি শুরু করেছেন সাইক্লিং? আমি ফার্স্ট সাইকেল স্টার্ট করলাম 2011 সালের থেকে। সো ইটস লাইক অলমোস্ট 11 years after the accident. হ্যাঁ, সো তখন 25 is like 36 years তখন সাইক্লিং স্টার্ট করছি। সাইক্লিং স্টার্ট। আগে ছোটবেলায় অনেক সাইকেল হয়েছে, বাট মাঝখানে একটা লম্বা সময় সাইকেল করা হয়নি। দেন আই স্টার্ট সাইক্লিং। প্রথমে একটা এমটিভি, কয়দিন এমটিভি চালানোর পর আমার মনে রোড বাইক রেসিং সাইকেল দরকার, সেটাও চেঞ্জ করলাম। বাট দেন যেহেতু আমার লোয়ার ব্যাক ইনজুরি প্রচুর আমি সাফার করেছি, পিঠে ব্যথা, তো এটা তো স্লোলি বডি কিন্তু অ্যাডাপ্ট করে। যেহেতু আমার পায়ে ডিসেবিলিটি আছে, ওইটা আমার মাথায় রাখতে হয় যে কীভাবে চালালে আমি আমার এই পেইনটা অ্যাগ্রিভেট করবো না, আমার পায়ের যে নার্ভ রিলেটেড ইনজুরিগুলো। তো এরকম করতে 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 একটা সময় আই ডিড মাই ফার্স্ট ট্রায়াথলন রেস ইন 2017। হ্যাঁ, ট্রায়াথলন রেস হচ্ছে একটা, ওইখানে প্রথমে সাঁতার কাটতে হয়, তারপরে সাইকেল চালাতে হয়, তো দৌড়াতে হয়। সাঁতার কতক্ষণ? না, ওইটা এক ট্রায়াথলন রেসের অনেক ডিস্টেন্স আছে। আই ডিড আ শর্ট ওয়ান, যে ইউ ডু 500 মিটার সাঁতার, 20 কিলো সাইকেল, অ্যান্ড 10 কিলো 7 কিলো দৌড়, স্প্রিন্ট ডিস্টেন্স বলে, শর্ট, একদম সবচেয়ে শর্ট ফর্ম অফ ট্রায়াথলন রেস। ওইটা করলাম। এটা আমি ফার্স্ট, তখন বাংলাদেশে প্রথম একটা ট্রায়াথলন রেস হয়েছিল। সো ওইটা করার পরে আই গট হুকড ইন। হ্যাঁ, আমি তো সবগুলোই পারলাম। আর এর আগে ইউটিউবে আমি দেখতাম আয়রনম্যান রেস, তো নর্সম্যান রেস, মাই গড, এগুলো মানুষ করে কেমনে, নাকি পাগল নাকি, এগুলো এত সাফারিং কেমনে। তো করতে করতে 2018 সালে আই হ্যাভ সাইন্ড আপ ফর মাই ফার্স্ট আয়রনম্যান রেস নভেম্বরে।
দুঃসাহস আর কি। হ্যাঁ, তো সবাই বলে মাই গড তোমার এই ফিজিক্যাল কন্ডিশন নিয়ে, আমিও জানি ফিজিক্যাল কন্ডিশন ভালো না, বাট আমি অলসো কনফিডেন্ট যে আমার বডি ইজ স্লোলি কামিং ব্যাক টু বেয়ার উইথ দি ইজ দিস এক্সটেন্সিভ ফিজিক্যাল হার্ডশিপ। হ্যাঁ, এবং এটার জন্য আমাকে ট্রেন করতে হয়েছে। আয়রনম্যান রেসে ইউ হ্যাভ টু, মানে একটা ফিজিক্যাল ফিটনেস নিয়ে স্টার্ট করতে হয়, একদম জিরো থেকে করলে। সো মিনিমাম ইন আ উইক 8 থেকে 10 ঘন্টা, উপরে 18-20 ঘন্টাও ট্রেনিং করতে হয়। সো ইট ওয়াজ, সো 6 মাস আই ডিড এক্সটেন্সিভ ট্রেনিং, build my fitness. I went for my first Ironman race, Malaysia-তে. It was very hard. But আমার জন্য I was 45 years of age and just মানে স্টার্ট লাইনে দাঁড়াতে পারার জন্য দাঁড়ানোটাই ছিল আমার জন্য একটা, মানে আমার জন্য একটা পার্সোনাল ভিক্টরি ইন আ ওয়ে দ্যাট আই হ্যাভ ওভারকাম all my physical disabilities, mental struggle, and also social barrier, যে কেন আমি এই বয়সে এইটা করতে যাব। I had to convince my parents, my wife, and she's very supportive, she's okay, she understands. My parents are, why do you have to take us to the same stress every time? So এটা হচ্ছে তাদের। So but I said, মানে I have two choices. I said আমি একটা হতে পারে আমি করবো না, but then I'll have a lot of regrets. হ্যাঁ, একটা সময় আপনার চা ঠান্ডা হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, সময় চলে যাবে, and then you'll only have regrets. ঠিক আছে? So I didn't want to have regrets. ঠিক আছে? So because for me this was a second life I'm having. So I didn't want to have any regrets. ঠিক আছে? So I did my first Ironman race. It was very hard. Swim, cycle, দৌড় তো আমি বললাম হয়তো শেষ করতে পারবো না। 17 ঘন্টা সময় থাকতে, ক্লক ইজ টিকিং। ও পুরোটা ভাইয়া 17 ঘন্টার হ্যাঁ, 17 ঘন্টার মধ্যে শেষ করতে হয়। 180 না, প্রথমে ইউ ডু আ 3.8 কিলোমিটার সুইম, সাঁতার 3.8 কিলোমিটার, সাঁতার থেকে উঠেই 180 কিলোমিটার সাইকেল করতে হয়, তারপরে 42.2 কিলোমিটার দৌড়াতে হয়। দ্যাটস দ্য আয়রনম্যান রেস। হ্যাঁ ভাইয়া লাস্টের মোমেন্টগুলো যখন দৌড়েন। হ্যাঁ, না আমার তো মানে সাইকেল করে আমার অবস্থা খারাপ, যে আমি 180 করার পরে আমি দেখি আমি মানে হাঁটা ডিফিকাল্ট হয়ে গেছে। Then I started running and slowly হাঁটা রান। আর লাস্টে 10 কিলো I was struggling so much. হ্যাঁ, আমি মনে হয় পারবো না, কিছুক্ষণ করেই দেখতেছি। আর মালয়েশিয়াতে প্রচণ্ড গরম, সকালবেলা প্রচণ্ড ঝড় ছিল, বৃষ্টি ছিল, সারাদিন প্রচুর রোদ ছিল, হাই হিউমিডিটি, বডি ড্রেইনড হয়ে গেছে, টায়ার্ড, এক্সস্টেড। অ্যান্ড লাস্ট 5 কিলোমিটার আমি মনে বসে পড়ি রাস্তার মধ্যে। হ্যাঁ, মানে বডি ইজ নট মুভিং। হ্যাঁ, দেন আই হ্যাভ টু পুশ মাই সেলফ। আমি ঠিক আছে, বসার পর হাঁটি, আমি সামনে যে ল্যাম্প পোস্টটা দেখা যাচ্ছে আমি ল্যাম্প পোস্ট পর্যন্ত যাই, তারপরে আমি আবার দেখি কি হয়। দেন আই ওয়েন্ট টু দ্য ল্যাম্প, পরেরটা একটা বললাম দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে, গাছ পর্যন্ত যাই। হ্যাঁ, keep pushing করে দেন I came to the finish line. But that unlocked level 2 আর কি। হ্যাঁ, ওই যে গেমে থাকে না যে level 1, level 2, and then I did it. হ্যাঁ, I finished it. তারপরে then I did another race 2019 সালে ট্রায়াথলন সব। হ্যাঁ, ট্রায়াথলন 20, that was a half distance 70.3 Ironman or half distance, ওটা করলাম। আর এর মধ্যে I'm running, I did Singapore Marathon, বাংলাদেশে অনেকগুলো রান করেছি তখন। Then 2020 সালে COVID, so I'm stuck at home. Then I used COVID to train. ভালো একদিক থেকে, like I'm really training hard. So working from home. কিরকম ট্রেনিং গুলো নিতে? ট্রেনিং যেমন লাইক ভোরবেলা ফর আয়রনম্যান যেমন লাইক মিনিমাম 8 ঘন্টা করতে হয় উপরে। সো এটাকে ভাঙতে হবে, এটা আমার একটু সুইমিং করতে হবে, একটু সাইকেল করতে হবে, দৌড়াতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, কখন করব। সো ওই যে ডিসিপ্লিন কিকস ইন। হ্যাঁ, যে আমি তখন ঘুম থেকে উঠি 4:30টার সময়, ভোরবেলা 4:30টার সময় এভরিডে। I'm up 4:30, I run, I cycle, I do training, then I go to work, I come back, then I'm going to bed at 9:30. হ্যাঁ, 9:30টার সময় ঘুমাতে চাই, because otherwise 4:30টায় উঠতে পারবো না, আমার body will not be ready to train. So and I put things into perspective then, ঠিক আছে, put into box, a training box, work, life, family, কোনোটার জন্য কোনোটা ছাড় দিব না। তো বলবো না আমি ট্রেন করছি, আমি অফিস যেতে পারবো না, I'm tired, I cannot take care of my family or my son or whatever.
So I have to do everything and do in the best of my abilities. So I do that. And then I train. And then তারপরে 2021 সালেও কোনো রেস হলো না কোভিডের কারণে। So 2021 সালে আমি what do I do? I've trained so much. বাংলা চ্যানেল সুইম করলাম। প্রতি বছর একটা সুইমিং হয় বাংলা চ্যানেল সুইম টেকনাফ থেকে সেন্ট মার্টিন প্রায় 17 কিলোর মতো। So I crossed বাংলা চ্যানেল। How was that feeling? It was hard. It was so hard. হ্যাঁ, এবং প্রচন্ড উত্তাল সাগর ছিল, সমুদ্রে প্রচন্ড আনবিলিভেবল। ওই দিন 50% people dropped out. আপনার কাছে কি surrendered. মানে সাঁতার কাটতে কাটতে কখনো মনে হয় না ইস, না এইবার মনে না হয় না ভুল আমার decision? না আমার ফার্স্ট 1 hour আই হ্যাড দ্যাট মোমেন্ট। মানে টেকনাফের সাপরি দ্বীপ থেকে সাঁতার শুরু হয় তো প্রচন্ড স্রোত ছিল সাগর। আমার আই লস্ট ডিরেকশন। যদিও তারা বলেছিল যে ডিরেকশন কিপিং এর জন্য বোট থাকবে, বোটগুলাও উত্তাল সাগরে কেউ জায়গা মতো ছিল না। সো আমি একটু ডেভিয়েট করে গেছিলাম। একটা সময় কি আমার মনে হচ্ছে যে আই হ্যাভ লস্ট ডিরেকশন অ্যান্ড আই হ্যাড মানে প্যানিক একটা অ্যাটাক যাকে বলে প্যানিক অ্যাটাক। আমি কি মানে আই এম গেটিং ড্র্যাগড ইনটু দ্য সি, কারণ কোন ডিরেকশন আপনার বুঝতেছেন? হ্যাঁ মানে লস্ট চারদিকে ডিরেকশন, পানি। পানি এবং ডিরেকশন বোঝা যায় সূর্য দেখে, বাট কুয়াশা আকাশ, মানে সূর্য বোঝা যাচ্ছে না যে সূর্যটা কি পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে। হ্যাঁ, কারণ আমাকে যেতে হবে দক্ষিণ দিকে। সো সূর্য ডিরেকশন দেখলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি কোন দিকে যাব। আর ভাই সাঁতারের সময় তো এমন না যে আশেপাশে আরো মানুষ আছে। মানে সবাই একসাথে শুরু করবো, সবাই ঢেউয়ের ধাক্কায় বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় চলে গেছে। হ্যাঁ, অধিকাংশ লোক ওই ফার্স্ট 1 ঘন্টাতেই কুইট করে গেছে, রেস্কিউ বোটে উঠে গেছে। আমার আই হ্যাড আ সিরিয়াস প্যানিক অ্যাটাক যে আই এম গেটিং ড্র্যাগড ইনটু দ্য সি, কারণ ওখানে ভাটা সময় স্টার্ট হয় তো ভাটার টানে ইউ ক্যান ফিল যে সাগর টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু কিপ ইউর সেন্সেস অ্যান্ড কিপ ইউর ডিরেকশন। ভয় লাগে না ভাই? না, I had a serious panic attack, but then I used to tell myself that you have to calm down, break, প্যানিকের মধ্যে ব্রেক দিতে হবে, just have to calm down a bit. তারপরে আমি একটা রেস্কিউ বোট পাওয়ার পর বলছি, ভাই আমি কোথায় যাব, আমি তো মানে আমি অনেকক্ষণ ধরে হাত নাড়ছি, সে আমাকে দেখে আসছে। তারপরে বললাম আপনি এই দিক দিয়ে যান, গেলে ইউ উইল ফাইন্ড ওয়ান, মানে ইফ টু লুক লেফট, সাপুরি দ্বীপের মাথায় একটা ফ্ল্যাগ আছে। মানে ওই দিন সাগরে এত মানে আমি উঠছি মানে উত্তাল সাগর তো ঢেউয়ের মধ্যে ডিরেকশন দেখা যাচ্ছে না। আই ফাউন্ড দ্যাট ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগ দেখে টেক এ রাইট টার্ন, দেন ইউ সি দ্য ফার্স্ট বোট, দেন দ্য সেকেন্ড বোট, করে 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 বাট ওই পয়েন্ট অফ ফিয়ারটা আসলে মানে আই হ্যাড টু ব্রেক দ্যাট। মানে ওইখানে আই অলমোস্ট সারেন্ডার্ড, মানে রেস্কিউ বোট দেখে আমি আই এম ডান, বাট মোমেন্ট আই ক্রস দ্যাট দেন আই ওয়াজ গুড। হ্যাঁ, ফর নেক্সট 6 hours, কতক্ষণ? 6 ঘন্টা প্রায় 15 মিনিটের মতো লেগেছিল। বাট ইট ওয়াজ ভেরি হার্ড, কারণ ভাটা টেনে নিয়ে যায়। ওই দিন আমাদের শুরু করার কথা ছিল আগে, ওয়েদারের কারণে অনেক পরে স্টার্ট করেছি, এবং সেন্ট মার্টিনের কাছে পৌঁছতে জোয়ার এসে গেছে। হ্যাঁ, এবং জোয়ারের রিপ কারেন্ট হয়। হ্যাঁ, সো স্ট্রেট যাওয়া যায় না, ইউ হ্যাভ টু গো ইন অ্যাঙ্গেল। সো আমি জায়গায় গিয়ে দেখলাম যে আমি এক জায়গায় সাঁতার কাটছি, সূর্য ডুবে যাচ্ছে আমার পাশ দিয়ে। হ্যাঁ, ওই দিন ছিল সম্ভবত 22 না 23 তারিখ ডিসেম্বরের সবচেয়ে ছোট দিন। হ্যাঁ, 4:30 বেজে গেছে, দেখে সূর্য ইজ লাইক সেটিং এজ, আপনি আগাতে পারছেন না। না জায়গায় দাঁড়ানো। পরে আমি বললাম যে দিস ইজ রিপ কারেন্ট। হ্যাঁ, সেন্ট মার্টিন দেখা যাচ্ছে সামনে, আর আমি আগাচ্ছি না। আগাতে পারছেন না। তারপরে আমি ছেড়ে দিলাম যে ঠিক আছে, আমাকে লেট দ্য কারেন্ট টেক মি। হ্যাঁ, আই কেপ্ট ডিরেকশন করে আমি সেন্ট মার্টিনের একটা কর্নারে গিয়ে মাটিতে পা পড়লো আর কি। হ্যাঁ, বাট এটা আমার মধ্যে এপিক অ্যাডভেঞ্চার্স আমি বলবো যে ইটস লাইক মানে মাইন্ড ওভার বডি। হ্যাঁ, দ্য মাইন্ড ওভার বডি। হ্যাঁ, যে বডি উইল গিভ আপ, বাট মাইন্ড যদি গিভ আপ করে, হয়তো বডি গিভ আপ করে না, মাইন্ড আগে গিভ আপ করে, দেন লুজ দ্যাট অপরচুনিটি। মানে অনেকে মানে দে ডোন্ট নো হাউ ক্লোজ দে ওয়ার টু দি সাকসেস, দে গিভ আপ। হ্যাঁ, সো দ্যাটস ভেরি ক্রিটিক্যাল দ্যাট ইউ নো দ্যাট ইউ কিপ পুশিং টিল দ্য লাস্ট। তারপর ওইটা করার পরে আই ডিড 22 সাল I did one Ironman. 23 সালে I did another Ironman. আয়রন ম্যান এর পরে আয়রন ম্যান গুলো কি ইজি হয়ে যাচ্ছিল? মানে Better, no. ওই যে then I figured out যে আসলে where's my weak point, where's my strong point, where to emphasize. তখন আমি বুঝে গেছি যে এটা ডাইনামিক্সে কেমন কাজ করে রেসের সময়। অনেক কিছু থাকে যেটা আমার কন্ট্রোলের বাইরে, যে ওই দিন ওয়েদার কেমন থাকবে, বা যে জিনিসগুলো আমার কন্ট্রোলে ইজ মাই ফিজিক্যাল
ability. So you build your endurance through training and training and training. So discipline comes in, consistency comes in. So if I don't have the talent, I'm not the strongest, but I have that thing inside me that I keep pushing till the last. This is consistency, that you wake up every day, you train every day, and then you know the outcome. The outcome ta jodi amar ayotter baire thaklo, you know that you'll reach somewhere. So then I did another 23 te I did বললাম যে আয়রনম্যান তো হয়ে গেছে, এবার একটু ডিফারেন্ট ট্রাই করি। I did signed up for a race called Himalayan X-Tri. It's an extreme triathlon, নেপালে হয়, and then it's brutal কারণ নেপাল mountains. When you were saying হ্যাঁ, brutal, হ্যাঁ, I don't know it's hard. এটা আমাদের জন্য হ্যাঁ, আসলে না, কি, it's hard. এর আগের গুলাই তো ব্রুটাল ছিল। It's so hard. এবং ওই রেসটা সেম আয়রনম্যান ডিস্টেন্স রেস, বাট পুরোটাই পাহাড়ে হয়, এবং ওটা শেষ করতে লেগেছে প্রায় 21 ঘন্টা। ওই রেসের সময় 27 ঘন্টা দেওয়া থাকে, বিকজ রানটা হয় পুরোটা পাহাড়ে এবং রাত্রেবেলা। সো ইউর রানিং উইথ হেডল্যাম্প ইন দ্য মাউন্টেন, পাহাড় পাথর, মানে ইটস সো ডিফিকাল্ট। না মাঝখানে রেস্ট নিতে পারো, ক্লক ইজ টিকিং, অসুবিধা নেই, ইউ ক্যান স্লিপ ফর অ্যান আওয়ার, কোনো অসুবিধা মানে নেই। 27 ঘড়ি, hours এর মধ্যে ইউ হ্যাভ টু করতে কাম টু হবে। দ্য ফিনিশ লাইন। 27 আওয়ার্স এর 1 মিনিট দেরি হলেও এবং এর মাঝখানে কিছু ইন্টারমিডিয়েটারি কাট অফ থাকে, আয়রনম্যান রেসও থাকে। এতক্ষণের মধ্যে সাঁতার শেষ করতে হবে, এতক্ষণের মধ্যে সাইকেলের হাফ ডিস্টেন্স শেষ করতে হবে, এতক্ষণের মধ্যে ফুল করতে হবে। রানের এতক্ষণের মধ্যে এই ডিস্টেন্স না পার হলে দে উইল টেক ইউ অফ দ্য রেস ট্র্যাক। সো হিমালয়ান এক্সট্রাই করার সময় আমার ফার্স্ট হিমালয়ান এক্সপিরিয়েন্স হয়েছে হিমালয়ান এক্সট্রাই, টু সি দ্য বিউটি অফ নেপাল। মানে আমার এই রানটা হয়েছিল মার্দি হিমাল বলে একটা খুব পপুলার ট্রেক আছে, মানুষ ট্রেক করে, ওইখানে গিয়ে 4000 মিটার পর্যন্ত ওখানে একটা ইউটার্ন, দেন আবার নেমে আসতে হয়। সো ওই ট্রেকে যেদিন আমরা রান করলাম, ওই দিন ফুল মুন ছিল। অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জটা আমার ফুল মুনে দেখে আমি বললাম, এটা কি জিনিস, আমি তো এটা আগে দেখি নাই, আমার হ্যাভ টু কাম ব্যাক। সো দেন চলে আসছি 23 সাল, তারপরে একটু ওয়ার্ক এন্ড সব কিছু করছে, বাট এট দ্য সেম টাইম ব্যাক অফ মাই মাইন্ড ইটস দেয়ার দ্যাট আই হ্যাভ টু গো ব্যাক অ্যাগেন। 24 সালে আই ডিড ওই হিমালয়ান এক্সট্রাই করার পরে আই গট অ্যান অ্যাক্সেস টু নর্সম্যান রেস, যেটা নরওয়েতে হয়। It's considered one of the world's toughest triathlon races. You can go online and Google, go to YouTube and you can watch Norseman race videos. Epic race. নরওয়ে এমনি বাংলাদেশ থেকে কত হাজার কিলোমিটার দূরে, ওখানে যাওয়া থাকা। সাঁতারটা হয় ভোরবেলা, they'll put you on a ferry, ফেরিটা সাগরের মধ্যে নিয়ে, you have to jump from the ferry when the sun, সূর্য উঠে ভাব অন্ধকার পানির মধ্যে, ঠান্ডা 10 ডিগ্রি টেম্পারেচার। ইউর ওয়ারিং ওয়েটস্যুট পরা আছে, বাট ঠান্ডা তো। সো ওই পানিতে পড়ে ওইখানে সুইম ফর 3.8 কিলোমিটার, উঠে ওই 180 মাউন্টেন দেন দ্য রান 42 কিলোমিটার আপ দ্য মাউন্টেন, আপওয়ার্ড, পুরোটা আপহিল। ওইটা প্রায় 20 hours took to finish that race. But also ওইটার কাট অফ থাকে, ওইটার সাইকেল থেকে নামতে হবে 12 ঘন্টার মধ্যে, আর 17 ঘন্টার মধ্যে ইউ হ্যাভ টু ক্রস দি 32 কিলোমিটার মার্কার। ওকে, দেন ইউর গুড। মানে সাইকেল করার সময় এমন হয়েছে যে আই ওয়াজ দ্য লাস্ট ম্যান। তো আমার যে রেস ডিরেক্টর, সে গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাকে বলছে, আর তো হবে না আজকে। তো একটা গাড়ি পাঠিয়েছে পিছনে, ওইটাকে ওই পিছনে যারা পড়ে যায় ওদের রাস্তা থেকে বলে, ঠিক আছে তোমার রেস শেষ, ইউ সাইকেল উঠাও, তুমি উঠো। সো আই এম লুকিং এট দ্য ক্লক এন্ড আই এম পুশিং এন্ড ক্লাইম্বিং দ্য মাউন্টেন। দেন আপহিল ডাউনহিল, উঁচা নিচা, সাইক্লিং এর প্রথম 40 কিলোমিটার আপহিল, স্ট্রেট আপহিল 40 কিলোমিটার, মানে পা লেগস বার্নড, মানে ইউ জাস্ট মাইন্ড ইজ পুশিং ইউর বডি। বাট এটা আই really trained hard for this, really trained hard. এত ট্রেনিং আমি মানে ওই বছর শুধু ট্রেনিং করছি 7000 কিলোমিটার সাইকেল, 7000 kilometers of cycling that year I did. I've ran close to 2000 kilometers. ঠিক আছে, and swimming. So it was madness, but I've trained, I was ready for it, but I was not ready for the
the challenge আর কি, that came to me. But I crossed it. Nevertheless, I crossed it, went to the finish line. Also, I was the first Bangladeshi to be in the Norseman and finish a Norseman race. So 2025 I said I have to go back to Himalayas, so I went. Among 2025 was also a very special year for me. Amar 50 বছর birthday holo. So I have to do something epic for myself. Meaningful. যেটা আমার মনে হয় I really trained hard to achieve it. So আমি প্রথমবার গেলাম March April I climbed. I wanted to climb Island Peak. ওটা 6100 মিটার. So 5800 তে গিয়ে I had to stop because weather খারাপ হয়ে গেছে. Okay. Mountain you have to be very respectful towards weather. Yeah. Things can go very wrong very fast. So 5800 white out হয়ে গেছে. I said no, আমার first time. এর আগে I did all the treks. Annapurna Base Camp trek, Everest Base Camp trek, Mart Himal করে I was ready. I knew that. So I wanted to attempt the first one. So হয় নাই. I said I have to get it done. So went back again in November. Then I climbed Mera Peak. So that's 6,476. এর আগেরটা তো আরো 300 মিটার একটু উপরে. But I went. It was hard. It was difficult. But it also gives me the confidence. ভাই এরকম সময় কতদিন সময় লাগে? ওটা আমাদের ক্লাইম্ব 7 দিন লাগলো ফ্রম লুকলা থেকে বেস ক্যাম্প, 2 দিন to go up and come down again and then back. So around 15-16 days total. But আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট that I every year try to pick a challenge যেটা আসলে আমাকে নিজের জন্য নিজের পরীক্ষা আর কিছু. I put my full concentration, full effort, I trained for it and I go into it. এত কষ্ট করে এত উপরে ওঠা, what did you achieve? মানে ওই যখন আপনি ওই জায়গায় পৌঁছালেন, what was in your mind? না আমার জন্য মেরাপিক ইজ আরো স্পেশাল এই কারণে যে মেরাপিকে যাওয়ার সময় খারে বলে একটা গ্রাম আছে. ওকে. খারেতে পৌঁছানোর সময় I had an accident. I slipped on ice. I fell. I dislocated my right shoulder. তো ডান শোল্ডারটা খুলে চলে আসছে বাইরে ভিতর থেকে. ওকে. সো বাট কিভাবে স্লিপ কি ওটা হয়েছে? আইস, বড় পাথরের উপরে আইস জমা ছিল. সো ওই পাতলা একটা লেয়ার, হ্যাঁ. সো খুব সরু একটা রাস্তা. সো এটা পার হওয়ার সময় আমার ডান পায়ে এমনি ব্যালেন্স কম. সো আই স্লিপড. আই ফেল. ব্যালেন্স মানে আমি নিজেকে ফল ঠেকানোর জন্য হাত দিয়েছে, হাতটা এখান থেকে বের হয়ে গেছে হাত. তো এখানে তো হাত ডিসলোকেটেড. তো ওই অবস্থায় হাতটা গলার সাথে স্কার্ফ দিয়ে বেঁধে, তো আমার সাথে যে গাইড ছিল বলো ওর দুজন মিলে টানাটানি করে আমরা দেখো এটা ভিতরে নেওয়া যায় কিনা. তো অর্ধেক নিল আর কি. আমার গাইড অ্যান্ড পোর্টার. তো আমার সাথে আরো 2জন ছিল বাংলাদেশে, ওরা সামনে চলে গেল, জানে না যে আমার এই দুরবস্থা পিছনে. সো ও আরেকটা ট্রেকার আসছে, ওই 3 জন মিলে দেখো এটার ভিতরে নেওয়া যায় কিনা. সো হাফওয়েতে হাতটা নামিয়ে নিয়ে আসতে পারলাম. বললাম ঠিক আছে চলো যাই দেখি. বলো যে খারেতে একটা ডাক্তার আছে নাকি, কারণ খারের পর থেকে ক্লাইম্ব শুরু হয়. তো সো দিস এ মেডিকেল স্টেশন, অনেক ইনজুরি হয়, অল্টিটিউড সিকনেস হয়. সো উই ট্রেক টু খারে. যাওয়ার মধ্যে আবার খুলে গেছে হাতটা ওইখান থেকে, আবার টানাটানি করে আর তো এবার ঢুকে না. তো যাই হোক, এইভাবে বলতেছেন আপনি ব্যথা পান? না বাস ইট সিরিয়াস পেইন ম্যান. সিরিয়াস পেইন. বাট উই ওয়েন্ট টু আরো 2 ঘন্টা ট্রেক করে 5000 মিটার এলিভেশনে খারেতে যাওয়ার পরে ডাক্তার, থ্যাংক গড, 2 ঘন্টা ধরে আপনি অ্যাক্সিডেন্ট পরে ট্রেকড अगेन. সো খারেতে থ্যাংক গড যেহেতু ওইটা ক্লাইম্বিং সিজন ছিল, সো মেডিকেল সেন্টারটা খোলা ছিল, ডক্টর অ্যাসিস্ট্যান্ট মিলে ওটাকে আবার জায়গা মতো বসাই দিয়েছে. দিয়ে বলছে তোমার ক্লাইম্বিং শেষ, তোমার বন্ধুরা ক্লাইম্ব করবে, তুমি এখন একটা হেলিকপ্টার ডাক দাও, মেডিকেল ইভ্যাকুয়েশন হেলিকপ্টার এসে তুমি নিয়ে যাবে. আচ্ছা ঠিক আছে. পেন কিলার দিয়েছে, আমার ঠিক আছে আমি দেখি আলসি ওরা শেষ করে আসুক, আমি আরো 2 দিন এখানে রেস্ট করি, তারপরে বলছি. সো আই ওয়েন্ট ব্যাক. পরে পেন কিলার দিল. আমি বললাম যে এই হাই অল্টিটিউডে পেন কিলার খাবো না, ওষুধপত্র খেয়ে আবার বডিতে কি রিয়াকশন হয়. ঠিক আছে পেইন আই ক্যান টেক দ্য পেইন. সো শোল্ডার ডিসলোকেটেড, হাতের মধ্যে স্লিং লাগানো. তা বন্ধুদের বললাম, ওরা তো খুব আর মন খারাপ যে সবাই আমরা আসছি এখন এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা. আই নো ইটস ব্যাড বাট লেটস সি. আমাদের ওই দিন 2 দিন রেস্ট করার কথা খারেতে. সো রেস্ট করার পরে দেখলাম ঠিক আছে আমি দেখি 2 দিন. তো আমি সামিট না করলেও হাই ক্যাম্প পর্যন্ত যেতে পারবো. হাই
হাই ক্যাম্প, ওখানে একটা ক্যাম্প আছে, ওভারনাইট স্টে করে সবাই। হাই ক্যাম্প ইজ লাইক 5800, সো 800 মিটার উপরে। সো ঠিক আছে, হাই ক্যাম্প পর্যন্ত যাই, তারপর আমরা দেখি কি করা যায়। তো আমি ওয়েন্ট, হাত স্লিংয়ে লাগানো। আমার ক্লাইম্বে অসুবিধা নেই, ইটস গোয়িং আপ। আমার গাইডকে বলছি একজনকে যে তুমি পিছনে শুধু খেয়াল রাখবা, আমার ইয়েটা ধরে রাখবা আর কি। ইফ আই স্লিপ ইউ পুল মি ব্যাক। এক হাত তো স্লিংয়ে, হ্যাঁ, এক হাতে ট্রেকিং পোল। সো উই ওয়েন্ট আপ টু দি হাই ক্যাম্প। আস্তে ধীরে করতে 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 পৌঁছে গেছে হাই ক্যাম্পে। আই এম ফিলিং ফাইন, মানে ফিজিক্যালি, কারণ ওইখানে তো একটু অক্সিজেন স্বল্পতার কারণে একটু সমস্যা হয়, মাথা ব্যথা হয়, এক্সস্টন ছিল, বাট পেইন ওয়াজ ম্যানেজেবল। বাট দেন আই সেড ওকে, লেটস সি। নেক্সট ডে মর্নিং ওই দিন পৌঁছে গেলাম হাই ক্যাম্পে। সারা রাত প্রচণ্ড কষ্ট হলো। আমরা ঘুমাতে চলে গেলাম, লাইক বাই 3:30 we are in the tent, 5টার সময় ডিনার, অ্যান্ড দেন woke up at 1 AM, সামিটপুর সবাই 1টার সময় উঠে ব্রেকফাস্ট খেয়ে আমরা তিনজনের মধ্যে একজনের অল্টিটিউড সিকনেস হলো, সে যেতে পারলো না। সো মি অ্যান্ড there's another mountaineer, 2 of us, we went, we climbed all the way to the top. Sunrise হচ্ছে, you can see Mount Everest, you can see Lhotse, you can see Makalu, হ্যাঁ, all the 8,000 meter peak. Beautiful blue day, হ্যাঁ, মানে unbelievable. মানে সানরাইজটা দেখার পরে আমার কাছে দিস ইজ ওয়ার্থ ইট। এই জিনিস পৃথিবীতে আর কোথাও এইভাবে এক্সপিরিয়েন্স করা যাবে না। অনেক ন্যাশনাল জিওগ্রাফিক্সের ছবি দেখছি, টেলিভিশনে, বাট স্ট্যান্ডিং দেয়ার at 6,000 meter, seeing the sunrise, it was overwhelming. Then we reached the summit, and সামিটে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে হোয়াট ইজ দেয়ার, মানে কিছু নাই তো, সামিটের উপরে কি ছিল? নাথিং, জাস্ট ice and snow. But I'm standing there and I felt যে লোকে বলে মানে সামিট, মানে what is there in the summit? সোনার খনি, রূপার খনি, কিচ্ছু নাই উপরে। What is there? Why people suffer and struggle to reach the summit? Because you are there, you experience, you are there standing only with your willpower and your belief in yourself. That's it. And এই এক্সপিরিয়েন্সটুকু করার জন্যই এই সাফারিংটা। Then you reach there and you, against all odds, you stand in the summit and it feels good. It feels good. It was hard. It was difficult. But it was fulfilling. At the age of 50. Yeah, 50. আলহামদুলিল্লাহ, Yeah, thank you. আলহামদুলিল্লাহ। And একটা জিনিস, হুম। মানে হুম। যদি ভুল না হয়, হুম। মনে হচ্ছে যে আজকে ইমতিয়াজ ভাইয়া হুম। 50 প্লাস, আমাদের অডিয়েন্স হয়তো ভাবে জানেও নাই, হুম। ইউ আর রানিং আলহামদুলিল্লাহ সাকসেসফুল 2 Yeah. কোম্পানিজ, Yeah. 2 এজেন্সিস। Yeah. সো এত চ্যালেঞ্জ নিচ্ছেন, হুম। এত কিছু ম্যানেজ করছেন, আপনার কাছে কি আসলে মনে হয় যে ইট অল স্টার্টেড উইথ দ্যাট মিলিটারি ট্রেনিং, দ্যাট কমান্ডো ট্রেনিং? হ্যাঁ, মানে ইফ আই লুক ব্যাক, মানে আজকে এটা তো আসলে কেউই ডিসাইড করে না আর কি। হ্যাঁ, ইউর লাইফ টেক্স ইটস ওন কোর্স and takes turn when you don't want it to turn and takes you in a different destination. হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে পোর্টাল থাকে না, যে ইউ ডোর ওপেন্স, ইউ কাম আউট ইন ডিফারেন্ট টাইম মেশিন করে। হ্যাঁ, আসলে মাঝে মাঝে মনে হয় আই এম স্টিল ইন মাই ড্রিম, or is in a portal, or this is like a parallel universe. This is not something I ever dreamt of. This is the career I did not ever dream of. Even that career doesn't exist back in 1995 when I joined Army ITS sector আর কি। যাই হোক, but it, আমি আজকে আমার কর্পোরেট ক্যারিয়ার যদি দেখি, I bring in a lot of learnings from the army, lot of learnings. কিরকম ভাইয়া, মানে কোন লার্নিং গুলো আপনাকে এখানে হেল্প করছে? আমার যেটা মনে হয় যে কোনো সাকসেসফুল অর্গানাইজেশনের জন্য ইউ ক্যান হ্যাভ আ ভেরি নাইস অফিস, ইউ ক্যান বেস্ট ডেকোর, মোস্ট এক্সপেন্সিভ রিয়েল এস্টেট, বেস্ট মেশিন, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট পিপল, মানে মানুষ হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের আসল চালিকা শক্তি, বেস্ট অ্যাসেট, অ্যাবসলিউটলি অনলি অ্যাসেট। অনলি অ্যাসেট। হ্যাঁ, এভরিথিং এলস ইজ রিপ্লেসেবল, হিউম্যানস আর নট। মানে when you are especially working in a creative industry, or when you're working in a talent intensive industry where people are very difficult to replace, you'll find somebody good but not the same. ভাই আমাদের Equally অডিয়েন্সকে good. মনে হয় এখন জানানোই হ্যাঁ। দরকার আপনার দুইটা অর্গানাইজেশন সম্বন্ধে, এই অল্প না, অল্প করে। হ্যাঁ, আমি নাম বলবো না, আমি জাস্ট Okay. বলবো, I'll just tell that what business I'm in. হ্যাঁ, ঠিক আছে। So I think when people are
very difficult to replace. And আমার অর্গানাইজেশনে আমার সবসময় প্রায়োরিটি থাকে আমার কলিগরা, Yeah. that how good I'm taking care of them, whether they're feeling respected, do they feel taken care of, or when they walk into the office, they feel comfortable. So আমার মনে হয় human factor is most important for me, so I take care of it. And I'm very lucky that I have colleagues যারা আমার সাথে 20 বছর ধরে কাজ করছে. They have not left me. So this organization that I run, rather we run, I will not say I run, which I am part of, is here and Bangladesh 20 বছর ধরে কাজ করছে because of we have great people who decided to be part of this journey and believed in it, and they have also contributed equally well, but I think it's people. ভাইয়া আপনি কমান্ডো ট্রেনিং করেছেন, ওভারঅল আর্মিতে আপনার ভালো একটা সময় কেটেছে, সো ওই সময় থেকে হোয়াট আর দ্য টেক অ্যাওয়েস, অর আমি যদি বলি ভাইয়া একটা Okay. টেক অ্যাওয়ে দ্যাট উই ক্যান আপনি শেয়ার করতে পারেন এবং এটা আমাদের জন্য একটা লার্নিং হতে পারে, প্লিজ। I think you take care of your people. যাদের সাথে আপনি আছেন, যাদের সাথে কাজ করছেন, যারা আপনার পথ চলার সঙ্গী, take care of them. That will give you the biggest and the longest dividend in the long run. ইন্টারেস্টিং ভাইয়া। আমি ইফ আই এম নট রং, আপনি 20 বছর ধরে একটা কোম্পানিতে আছেন, এটার আপনি ফার্স্ট এমপ্লয়ি ছিলেন, Yeah. এখন এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি আমাদের এখানে এমএনসি ওয়াইজ। সো এইখানে আপনার সাথে আরো অনেক মানুষই 20 বছর ধরেই আপনার সাথে আছে, আচ্ছা। বাট আমরা তো দেখি কি ইদানিং দেয়ার ইজ এ কালচার যে আমাকে বড় হতে হলে সুইচ করতে হবে, জাম্প করতে হবে। Right. আপনার মধ্যে এটা কাজ করে নাই কেন? আমার মধ্যে এমন না যে আমি বলবো না যে কাজ করে নাই, বিকজ আমি যখন কর্পোরেট সেক্টরে এসেছি তখন there were a few opportunities যেটা আসলে আমার সামনে ছিল, যেটা মধ্যে থেকে আমি এইটাকে পিক করেছি দুইটা কারণে। কারণ এই কোম্পানিটা তখন কিছু ছিল না, there were two other companies যারা well established, অনেক ধরে কাজ করছে, they have everything to offer, but এই কোম্পানিটা যেখানে আমি জয়েন করেছি had nothing to offer. I was the only employee, so there was an opportunity to build ওকে, something from ground. Hmm. And এটা যখন আমি কাজ শুরু করেছি, like anything else in life, that it has to be a fulfilling journey for you, that আমি যার পিছনে সময় দিচ্ছি সেটা আমাকে দিচ্ছে ফেরত, Yeah. in terms of the opportunity, in terms of personal growth. So এইটা I felt there Okay. for last 20 years, and we have gone through a lot of challenges, a lot of ups, a lot of difficult times. আমাদের কোম্পানির বেশ কয়েকবার ওনারশিপ চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, there were a lot of uncertain time, যে এক বছর পরে কি থাকবো, কোথায় থাকবো। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, there were a lot of financial volatility, global recession, heavy impact হয়েছে এখানে ঢাকায়, heavy impact. তারপরে we could turn it around. I think the journey, it was very fulfilling. এবং আমি এটা সবসময় can relate with my previous life, that whatever you do, you give your best shot always, and then the outcome, you cannot control the outcome, but then the outcome will be something you'll be very proud of, that you did your best. And I felt this challenge every year. And also I want to also mention I have wonderful colleagues in Bangladesh and also abroad who have made this journey very Wow. meaningful. ভাইয়া, who should actually join army? বলেন তো। Okay. So, মানে I'm looking at an age group 18-19 যারা মাত্র intermediate শেষ করেছে, they're thinking of starting or choosing their career that will take them a long way in their life. So there are so many options open. আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, ইউনিভার্সিটিতে যাবো, এটা করবো, সেটা করবো, but then some people do that and some people decide to join army. Why? I think that's a question, very relevant question. The first thing I would say that nobody joins army for money. কারণ আর্মিতে জয়েন করার আগে কেউ জিজ্ঞেস করে না বেতন কত টাকা দিবে, আমাকে কি দিবে। Nobody, never. 18 বছর 19 বছর কোনোদিন জিজ্ঞেস করে না। But
anybody who's joining or looking for a job at any other age, any other sector, that's the first question. What is the salary package? So army jonno monetary benefits is secondary. You need money to pay your bills, you get money. But what else? So army gives you a life which বাইরে কোথাও কোনোভাবেই টাকা দিয়ে যাই দিয়ে এটা আসলে হবে না। এই লাইফটা অ্যাচিভ করতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু আ জার্নি, অ্যান্ড দ্য জার্নি স্টার্টস ওয়েন ইউ ডিসাইড টু জয়েন or you get selected, you go to the military academy. If you're becoming an officer, if you're becoming a soldier, you go to the regimental center, and the journey begins. And so training and the service, what do you get? You know, you join because you want life. That life asks you to commit yourself for the country. ঠিক আছে, প্রত্যেকটা সৈনিক অফিসার তারা কিন্তু সেই শপথটা নিয়ে যে জীবন বিপন্ন করিয়া হইলেও সে আদেশ পালন করবে ফর দ্য কান্ট্রি। দ্যাটস এ বিগ থিং, বিগ কমিটমেন্ট, অ্যান্ড মেনি হ্যাভ গিভেন দেয়ার লাইফ ফর দ্যাট, অ্যান্ড নো কোয়েশ্চেন্স আস্ক। প্রশ্ন করে না যে এরপর বিনিময়ে আমি কি পাবো। ঠিক আছে, সো আই থিঙ্ক দ্যাটস এ বিগ রেসপন্সিবিলিটি অ্যান 18-year-old or 19-year-old টেক্স। হ্যাঁ, সো যার সেই অ্যাকসেপ্টেন্সটা আছে তার কিন্তু আসলে অনেক কিছু করাই সম্ভব তাকে দিয়ে। And it gives you a big community of likely-minded people যারা জীবনের শেষ পর্যন্ত সাথে থাকে, যারা একসাথে একই কোর্সের, একই সাথে ট্রেনিং করেছে, একই সাথে সার্ভ করেছে ইউনিটে। আমি চলে আসছি এখনো লেফট ইউনিফর্ম in 2002 and 2026. এখনো it's the bond is there, it's strong, it's still there, and it's we always be কখনো মনে হয় না যে আমি এতদিন ধরে আমি এত দূরে। সো এই বন্ডটা দ্যাট ইউ গ্রো আর্মি, যেটা আসলে বাইরে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড। অ্যান্ড দেন you wear an uniform that comes with a lot of responsibility, and these things are very fulfilling in the long run. And if you look back and say that why did I do it and what did I get, and what did I get যদি monetary term হলে it's a wrong measuring criteria. It's fulfilling has to be in your heart, that you did something that you felt that it makes something resonates to your heart, and something that you own. তাইলে আসলে this is service that you should pick up, because it's hard, it's very difficult. You have to লম্বা সময় পরিবার থেকে দূরে থাকতে হবে, আনকমফোর্টেবল জায়গায় থাকতে হবে, দুর্গম জায়গায় থাকতে হবে, কষ্ট করতে হবে দিনের পর দিন, রাত নাই দিন নাই, বিকজ আর্মি it's a service. কেউ বলে না it's a job, or it's a service. Military is a service. কেউ বলেন আমি জব করি, আর্মিতে জব করি, is a very wrong way of telling. You serve army, you serve military, not only army, military. You serve in the armed forces. So আমার মনে হয় ওই জায়গাটাতে I think it's the basic difference. And people who put on uniform and they all carry that in their heart. They're serving the nation. They always try their best. Outcome may not be the same because of many circumstances, but the effort, we can see বাংলাদেশের আজকের বাংলাদেশের পিছনে তাদের অবদান। মানুষ অনেক ক্রিটিসাইজ করবে, আর এন্ড অফ দ্য ডে when things go wrong, there's only one phone call you need to make. So that's it. ভাই ইউ নো হোয়াট, এই জায়গা থেকে একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে একটা দেশ, স্বাধীন একটা দেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তার নিজস্ব মিলিটারি, তার পিপল, তারা নিজেদেরকে রক্ষা করার মতো ক্ষমতা রাখতেছে, আলহামদুলিল্লাহ। এইটাকে স্ট্রং করা, এই পুরো সিস্টেমে বিলিভ করা, এইটা অনেকটা আই পার্সোনালি ফিল লাইক ভাই অ্যাজ এ মুমিন আই নিড টু বি দেয়ার। যে আমার কাছে এরকম মনে হয় কি ভাইয়া, আমি তো মিলিটারিতে নাই, আমার দেশের প্রয়োজনে তাহলে আমি কোনো প্রয়োজন যদি হয়, যেমন ফার্স্ট কি হয় ভাই, কোনো দেশের সাথে কোনো দেশের প্রবলেম হয়, আমাকে সিভিলিয়ান বলে বলবে কি তুমি বাঁচার চেষ্টা করো, কেন? উই আর দেয়ার টু শেড ব্লাড, রাইট? তুমি ভালো থাকো, ইয়া থেকে বের হো না। যেমন ভাইয়া
5ই আগস্টের আগের হুম। সিচুয়েশনে আমার বড় ভাই হচ্ছে ভাইয়া তখন সচিবালয়ের এই এলাকাটায় হুম, তারা ডিপ্লয়েড ফর দ্য সিকিউরিটি। তো আমরা হচ্ছে ইসিবির দিকে আশেপাশে ঠুস ঠাস গুলির সাউন্ড শুনতে পাচ্ছি গণহারে। তখন ভাইয়া লাস্ট মোমেন্ট ওই যে ফোন হুম, কল এবার হুম, পাওয়া যাবে, হুম, এরপর হুম, থেকে আর পাওয়া যাবে না তাদেরকে, হুম, মানে পুরা দেশে কার্ফিউ হুম, সবকিছু অবস্থা। এরপর তো কারোর সাথে যোগাযোগ রাখতে পারছি না হুম। কিছু। সো লাস্টের দিকে মনে হয় তার সাথে যখন কথা বলতেছি আমি তো ঠাস ঠুস সাউন্ড পাচ্ছি কিছু। হুম। হ্যাঁ, মানে এটাই আমি বলতে চাচ্ছি যে সিভিলিয়ান এবং আর্মি মাইন্ডসেটের থট যে হ্যাঁ, আমি বললাম যে ভাইয়া সিচুয়েশন কি এরকম টাইপের কিছু ঘটছে? হুম, কারণ আমরা হচ্ছে ভাইয়া আমরা তো 16-17 তারিখ আমরা মাঠে ঘাটে হুম, হ্যাঁ দৌড়াদৌড়ি করতেছি। এরপরে 18 তারিখ আর পারতেছি না ভাই, হুম, কারফিউ হয়ে গেছে। এবার হুম, আসলে কি যাবো কিনা, হুম, ফ্যামিলিকে রেখে আর বের হবো কিনা বুঝতে হুম। পারতেছি না। ভাইকে ফোন ভাই বলতেছে যে না 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 সব তো ঠিক আছে, জাস্ট বারান্দায় এসো না। হুম, ওকে। ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাঁ, সিচুয়েশন। আমার ভাই বলতেছে না 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 কোনো সমস্যা না, আমরা দেখতেছি, তুমি জাস্ট বারান্দায় এসো না। সে জাস্ট এটা বলতেছে ভাই আমাদের উপর দিয়ে যা ইচ্ছা হয়ে যাক, হুম, তোমরা একটু হুম, সেফ থাকো। yeah. এখন এই যে মানে বাট আমরা হুম। কিন্তু এদিক থেকে নিয়মিত দোয়া করতেছি, আল্লাহ হুম, যে কোনোভাবেই হোক না কেন আমাদের Yeah, স্টুডেন্টসরা, absolutely. আমরা এবং মিলিটারিরা, হ্যাঁ, আর্মিরা হুম, সবাই মিলে যেন হুম, জিনিসটা ভালো হুম, হয়। হুম, এই যে ব্যাপারগুলো এটা হুম, এমনভাবে ধাক্কা লাগতো হুম, ভাই একেকটা, তো হুম, ইট ফেল লাইক যে এই এই অর্গানাইজেশনটাকে হুম, ভালোবাসা কামস ফ্রম হার্ট, হুম, মানে অ্যাজ এ হুম। মুমিন। অ্যাবসলিউটলি, মানে এটা তো দেশের অর্গানাইজেশন, বাইরের কেউ না। এন্টিটিজ হ্যাঁ। ওন্ড বাই দ্য পিপল। হুম, হ্যাঁ, হুম, এন্টিটিজ ইটস ফর দ্য পিপল। হুম, 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 সো ওই জায়গাতে এইটা খুব জরুরি যে মানুষও যেন ওন করে। Yeah. হ্যাঁ, এবং সেটা করে, বাংলাদেশের মানুষ ওন করে। 100% 100% ওন যত করে। যাই হ্যাঁ, বলি না কেন হ্যাঁ, অনেক ইটস সময় ওন করে। মানে দিন শেষে কিন্তু ভাই না, দেখবেন ওন করে। ভালোবাসাটা ইজ হ্যাঁ, দেয়ার। অ্যাবসলিউটলি। সো আই থিংক ওইটাই। দ্যাট ইজ দি টেক অ্যাওয়ে, ইয়া হ্যাঁ, ইয়া ফর ইওর সার্ভিস। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট। এই যে নাফিস যে হুম, প্রশ্ন করলো হু শুড হুম, জয়েন আর্মি, হ্যাঁ, মেবি দ্য পিপল হু হ্যাঁ, ওয়ান্ট দিস ফুলফিলমেন্ট। yeah, absolutely. And everything in life cannot come with a monetary value আর কি। অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস Thank ফর শেয়ারিং দিস অ্যামেজিং স্টোরি ভাইয়া। থ্যাংক ইউ। মানে আলহামদুলিল্লাহ, হোপফুলি আজকের এই এপিসোডটা অনেক অনেক মানুষকে ইন্সপায়ার করবে, যে ইউথরা পার্টিকুলারলি ভাইয়া ডিপ্রেশনের মধ্যে দিয়ে হুম। যাচ্ছে, তারা মনে করতেছে যে সবকিছু হুম, লস্ট, yeah. বাট আই বিলিভ তারা ওই বিশ্বাসটা ফেরত পাবে যে Yeah. নোপ, মানে এন্ডিং এখনো আসে Yeah, নাই, yeah, ইটস নেভার টু লেট Yeah. টু স্টার্ট at the age of 50. You Yeah. understand now, na? হুম। Alhamdulillah. Well, Thank thank you so much. Thanks for inspiring us. yeah. as Thank well. you, and for your audience, never give up. Keep Yeah. fighting Inshallah. and stick to your goal. You'll Yeah. be there. Be a commando. Yeah. Thank you. Thank you. Thank you. Assalamu alaikum. দেখা হবে পরের এপিসোডে।